স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের ৫৫৮তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন রাজনীতি বিশ্লেষক, গবেষক এবং কলামিস্ট ডাক্তার জাহিদুর রহমান। আমার হাতের বামে আছেন জবান সম্পাদক রেজাউল করিম রনি, আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস, সেনাবাহিনীকে বিতর্কিত করার অভিযোগ, সার্জিস আলমের শতাধিক গাড়ি বহন নিয়ে আলোচনা, আব্দুল হান্নান মাসুদের উপর হামলা এবং সবশেষ পঞ্চগড়ে ইউএনও দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আবারও প্রশ্নের মুখে সার্জিস। সব মিলিয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জন্য রাজনীতি আসলে কতটা চ্যালেঞ্জিং। আলোচনা থাকবে সংস্কার প্রস্তাবে বেশ কিছু মোটা দাগের বিষয়ে অমত, সেই ক্ষেত্রে কীভাবে ঐক্যমত্যটা প্রতিষ্ঠিত হবে। আলোচনায় থাকবে প্রধান উপদেষ্টার চীন সফর এবং নতুন যে ভূ রাজনৈতিক সমীকরণ, সেই জায়গায় বাংলাদেশকে আসলে কতটা সতর্কতার সাথে পা ফেলতে হবে, এসব নিয়ে আজকের বিএসআরএম গণতন্ত্র এখন স্টুডিও আলোচনা শুরু করতে চাই বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। যে বিষয়গুলোর কথা বলছিলাম সেই বিষয়গুলোতে যাব, তবে অনুষ্ঠান শুরু করতে চাই আজকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। 10 দিনের মধ্যে প্রজ্ঞাপনের নির্দেশ। তিনি জানিয়েছেন সিদ্ধান্ত, শপথ নেবেন কি নেবেন না সেটি দলীয় সিদ্ধান্ত বিষয়। দল আসলে নীতি নির্ধারণী জায়গা থেকে কোনো আলোচনা বা কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? এটা তো এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর সবচেয়ে বড় কথা হলো যে এটা আদালতের সিদ্ধান্ত, বিষয়টা আদালতের সিদ্ধান্ত, মানে আদালতের রায়, সিদ্ধান্ত মানে আদালতের রায়। আদালত একটা রায় দিয়েছে নির্বাচন যে আপনার ভালো হয়নি, আওয়ামী লীগের আমলে কী নির্বাচন হতো তো আপনি এক নাগরিক আপনি নিজেও জানেন। সুতরাং এই রায় নিয়ে কোনো কথা নাই। এটা বাংলাদেশের যে কোনো লোক কেউ যদি আপনি বিচার অঙ্গনে যদি বলেন, যদি তিনিও যদি তার বিবেকের বিচারক তিনি যদি হতেন, তিনিও একই কথাই বলতেন। তো সেটা অন্য বিষয়। আর ইশরাক যেটা বলেছেন যে মানে পার্টি সিদ্ধান্ত তো নিশ্চয়ই, কারণ তিনি পার্টির মনোনীত প্রার্থী ছিলেন। সুতরাং পার্টির এক্ষেত্রে এই দায়িত্ব গ্রহণ করা না গ্রহণ করার বিষয়টা পার্টির উপর বর্তাবে। আর এটা তো এখনও নিম্ন আদালতেরই রায়। এটা এখন সরকারের তরফ থেকে উচ্চ আদালতে যাওয়ার কোনো ব্যাপার আছে কিনা বা কি, এগুলো এখন পর্যন্ত নট ইয়েট ক্লিয়ার। নির্বাচন কমিশন তো জানিয়েছে তারা আদালতের রায়ের পরে তারা, সেটা তো চট্টগ্রামে আমরা এই ধরনের এটা আপনার নির্বাচন কমিশন সেটা কমপ্লাই করারই কথা। তো এখন আপনার বিষয়টা দেখতে হবে যে এটা একটা প্রতীকী বিষয়। আমি যেটা মনে করি, আমার কাছে মনে হচ্ছে এটা সিম্বলিক যে আপনার নির্বাচনগুলো যে আপনার নির্বাচনই হয়নি, সোজা কথা। নির্বাচন নামে যেটা তামাশা হয়েছিল, সে তামাশার নির্বাচনের ব্যাপারে এটা একটা প্রতীকীভাবে আমরা বিবেচনা করতে পারি। এইটা মানে এই নয় যে আমি রায় পেলাম বা দায়িত্বে গেলাম, যেটা মানে কেউ মানে এভাবে বলবেন যে মানে 18 সালে যে নির্বাচনটা হয়েছে তো সেই নির্বাচনও তো নির্বাচন হয়নি। এটা তো সত্য কথা। সবাইকে বাইরে মানে ঘরের বাইরে বেরোতে দেয়নি, নির্বাচন হয়নি। তো সুতরাং একটা রিয়েল নির্বাচন হলে বা মানুষ ভোট দিতে পারলে কি হতো সেটা তো অন্য জিনিস। তাহলে কি 18 নির্বাচনে সব বিরোধী প্রার্থীদেরকে কি মানে জয় হয়েছে বলে কি আদালত ঘোষণা করবে? মানে মানে তর্কের স্বার্থে আপনি এই প্রশ্ন তুলতে পারেন, ঠিক আছে? তো কিন্তু সেটা হবে না। ওই তর্কটা ফেসবুকে বোধহয় এই ধরনের কিছু লেখালেখি হচ্ছে, সেটা হওয়ার কোনো কারণ নাই। কারণ একটা বিতর্কিত মানে রাতের ভোটে নির্বাচন 18 সালে হওয়ার পরে 24 সালে আরেকটা আমিডামি নির্বাচন হয়েছে। অর্থাৎ ওই প্রসঙ্গটা আমিডামির মধ্য দিয়ে ওটা মানে ওটা কবরস্থ হয়ে গেছে। ওই মানে 18 এমপি সাহেবদের কারোর আবার এমপি পদের দায়িত্ব গ্রহণ করা অথবা আদালতের রায় দেওয়া অথবা ভবিষ্যতে নির্বাচনের দরকার নতুন করে আরেকটা নির্বাচন হয়ে যায় না, ওটারও মেয়াদ পার হয়ে গেছে। মানে 5 বছরটা মেয়াদ থাকে না, ওটার পার। ইশরাকের ব্যাপারে এই আদালতের ঘোষণার সাথে মানে 18 নির্বাচনে যারা মানে তামাশা করছেন, মেলানোর চেষ্টা, এটার কোনো যৌক্তিক কোনো কারণে 18 এখন হচ্ছে 25। সুতরাং ওই সময়টাও নাই। এটা 23-এ ওই মেয়াদটা শেষ, তাই না? মাঝখানে আরেকটা 24-এর দামি নির্বাচন হয়েছে, ওটা কোনো সম্ভাবনা নেই। ইশরাকের ব্যাপার যেটা আছে এটা ভেরি মাচ আপনার উইদিন টেনিওর, উইদিন পিরিয়ডের মধ্যে আছে। এই রায়টি আপনার আদালত দিয়েছেন, আদালতের রায়ের ব্যাপার তার আমার কোনো কথা নেই। তবে আমি এটাই বলতে পারি যে এটা একটা, এই রায়টাকে আমি একটা প্রতীকী মূল্য আছে এটাকে মনে করি, যে নির্বাচনী ব্যবস্থাকে শেখ হাসিনা এবং তার প্রশাসন যেই জায়গায় নিয়ে গিয়েছিলেন, এই আদালতের রায়টি হচ্ছে নির্বাচনী অব্যবস্থা, জালিয়াতি, জোচ্চুরির বিরুদ্ধে একটা রায়। জি, আবার আপনার কাছে আসবো। জবান সম্পাদক রেজাউল করিম রনি, এই যে ডক্টর আসাদুজ্জামান রিপন বলছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে রায়টি, এটি প্রতীকী, আপনি কীভাবে দেখছেন? দেখেন, ওনাকে তো পপুলারলি জনতার মেয়র বলাই হইতো। তো জনতার মেয়র জনতার ভোটে নির্বাচিত হয়ে মেয়র হবেন, এটাই স্বাভাবিক। এবং
এই নিয়োগটাকে রিপন ভাই বলছেনই যথার্থভাবে, এটা লোকজনের কমেন্টও দেখলাম এরকম যে হ্যাঁ সত্যের জয় অবশেষে হয়, এই ধরনের কথাবার্তা বলতেছে। কিন্তু আমি এখানে একটু অন্যভাবে যদি জিনিসটা দেখি তাহলে আমি বলবো যে দেখেন আওয়ামী লীগের আমলে ঘটনাটা কি ঘটছে। আওয়ামী লীগ কিন্তু আপনার নির্বাচনমুখী একটি দল, নির্বাচন আয়োজনে তার কিন্তু আপনার এই আগ্রহের কমতি ছিল না। নির্বাচন তার জন্য একটা উৎসব এবং লুটপাটের একটা ক্ষেত্র, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিত। আওয়ামী লীগ যেটা করছিল সেটা হলো ভোটবিহীন নির্বাচনের সংস্কৃতি তৈরি করছিল। সে ভয় পাইতো ভোটকে, নির্বাচনকে না। কিন্তু কারণ সে নির্বাচন চুরি করার অভিনব সব পদ্ধতি একের পর এক আবিষ্কার করে দুনিয়ারে তাক লাগাই দিছে। হ্যাঁ, আপনার 14তে একরকম, 18তে একরকম, হ্যাঁ 24-এ তো ধরেন আপনার কি বলবো যে তো মানে পৃথিবীর মনে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। হ্যাঁ, তো ফলে তার এই যে ভোট চুরির একেবারে এই আপনার আইনস্টানীয় প্রতিভা, এইটার কাছে কিন্তু আপনার ধরেন যে হার মানতে হবে যে কোনো লোককে। এই যে ভোট ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এখন ভোট নিয়ে যে এত কথা হচ্ছে, ভোট মানে কিন্তু সিল মারা না। আমরা ভোটকে দেখি কিভাবে যে একটা জোয়ার তুলবে, ওই মিডিয়া খবর করে কি উৎসব মুখর পরিবেশে। এটা কি উৎসব, মানে এটা কি আপনার মিছিল, আপনার কি মেলা, উৎসব পার্বণ? ভোট একটা সিরিয়াস বিজনেস। ভোট হইল নাগরিকের সার্বভৌম অধিকার, যে সার্বভৌম এখতিয়ার বা সার্বভৌম ক্ষমতা প্রয়োগের একটা ইউনিট, একটা একক ক্ষমতা। এই সার্বভৌম ক্ষমতার সমষ্টি আকারে একটা ব্যক্তি পার্লামেন্টে যায়, আইন প্রণয়ন করে, এবং সেই আইন দেশ বা জনতার মানে আপনার লাইফ অ্যান্ড ডেথের কোশ্চেন হয়ে উঠতে পারে। সো ইটস এ সিরিয়াস বিজনেস। সেটাকে আপনি উৎসব মুখর, হ্যাঁ পরিবেশে নির্বাচন হচ্ছে, এই যে এটাকে যে একটা এবং একটা হুজুকের মধ্যে আনা, এবং সেই হুজুকের কারণে যেটা হচ্ছে যে লোকটা 200 কোটি টাকা খরচ করবে এবং 2000 কোটি টাকা চুরি করবে, এই নিয়তেও কিন্তু সে হাজির হইতে পারে। হাজির হয়ে হুট করে একটা হুজুক তুলে আপনার নির্বাচনে জয়লাভ করে নিয়ে আসতে পারে। তো এই যে কালচারটা আমাদের তৈরি হয়েছে, ফলে ভোটটা যে নাগরিক অধিকার, ব্যক্তির সার্বভৌম ক্ষমতা প্রয়োগের হাতিয়ার আকারে আমরা ভোটটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। এই জন্য নির্বাচনটাকে আমরা এই যে ছলে বলে কৌশলের মধ্যে আটকে রাখছি। এই জন্য আমাদের এমন একটা ভোটিং ব্যবস্থা লাগবে, এমন একটা এই যে ভোট প্রয়োগটা যে নাগরিকের একমাত্র সার্বভৌম ক্ষমতা, সেইটাকে ফিরাই আনতে হবে। এটা ইম্পর্টেন্ট। তো ডেফিনেটলি হ্যাঁ, ইশরাকের ব্যাপারে এটা বলার কিছু নাই। এইটা আমি পার্সোনালি খুশি হইতাম যদি প্রপার ইলেকশনের ব্যবস্থাগুলো দ্রুত হইতো। ইলেকশনের মধ্য দিয়ে আপনি এখন জাতীয় আপনি দেখেন ফ্যাসিবাদের মধ্যে ছিলেন দীর্ঘ সময়, তাই না? এখন আপনি গণতন্ত্রে ফিরতে চান, তো ভোট নিয়ে কথা বলতে হবে কেন? আপনি ভোট ছাড়া ফিরবেন কেমনে? আপনি বলেন তাহলে যে এই ফর্মুলা আছে। এবং এই অভ্যুত্থান তো আমরা বলছি, এই অভ্যুত্থানের পরে যে একটা পার্টি গঠন হইল কেন? কারণ এই অভ্যুত্থান ইটসেলফ রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করে নাই। এইখানে যে লোকটা ইভেন জামাত যে অর্থে আওয়ামী বিরোধী, বিএনপিকে সে অর্থে আওয়ামী বিরোধী, বা গণসংহতিকে সে অর্থে আওয়ামী বিরোধী, আমরা সবাই ধরেন আওয়ামী বিরোধী হয়ে অভ্যুত্থানে অংশগ্রহণ করলাম। কিন্তু এই আওয়ামী বিরোধিতার যে তারতম্য, সেইটার তো একটা রাজনৈতিক ফিলোসফি বা আইডিওলজি আছে, সেটা তো রিজলভ হয়ে যায়নি। এই জন্য আপনার রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এই জন্য অভ্যুত্থানকে যারা রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে ধরে নিয়ে ইলেকশন দরকার নাই, সংস্কার আগে দরকার, এইটা কিন্তু হাসিনার মডেল। হাসিনা কিন্তু এটাই বলছিল, উন্নয়নই গণতন্ত্র, নির্বাচন বড় কিছু না। তো ফলে আমরা এই জন্য আমরা বলতেছি আওয়ামীময় যে একটা অবস্থা, আমাদের আওয়ামী লীগের কারণে এখানে দেশের কোনো রাজনীতিরই বিকাশ হয়নি। আপনি আওয়ামী লীগ হইলে তার হবে না, আপনি আওয়ামী মডেল থেকে বের হন, আপনি ডক্টর ইউনূস সরকার হন আর কুতুব আলী সরকার হন, আপনি যাই হন, আওয়ামী লীগ মডেল থেকে বের হন আপনি। হ্যাঁ, কারণ আমরা জানি ফ্যাসিজম কীভাবে ওয়ার্ক করে। হ্যাঁ, আমরা ক্ষমতাটাকে টপ টু বটম দেখতে চাই না, আমরা বটম টু টপ দেখতে চাই। তো সেক্ষেত্রে আপনার প্রশ্ন ডিরেক্ট উত্তর দিয়ে শেষ করে দিই লম্বা আলাপ, যে ইশরাক যদি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার মতো অবস্থা সুযোগ সরকার দ্রুত করে দিতে পারতো, তাহলে আমি সবচেয়ে খুশি হইতাম, এবং সেটা আমার মনে হয় ইশরাকও খুশি হইতো। এবং এইভাবে এই আদালতের রায়ের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়ে এটা কোনো সমাধান না আপনার। এবং এতে করে স্থানীয় পর্যায়ে বলেন, জাতীয় পর্যায়ে বলেন, আমরা ফ্যাসিবাদের কারণে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি সমস্ত প্রতিষ্ঠান সহ যেভাবে, সেই ক্ষেত্রে উত্তরণের যে প্রক্রিয়া, শুধু সংস্কার না, আমাদের পুনর্গঠন লাগবে। তো সেটা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হওয়াটা হলো আপনার সবচেয়ে সুবিধাজনক হবে, সবচেয়ে কার্যকরী হবে। জি, ডাক্তার জাহাদুর রহমান, এই যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার বিষয়টি, যে ভোট চুরির অভিনব সব প্রতিভা ছিল আওয়ামী লীগের, রাজনৈতিক বন্দোবস্ত, ভোট ব্যবস্থাটা ফিরিয়ে আনা, আপনি পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। কাজের কথাগুলো সব চলে এসছে, দুটো ব্যাপার একটু যোগ করতে চাই। সেটা হলো, যারা ইশরাককে যে রায় দেয়া হলো, এর আগে চিটাগংয়ে হয়েছে, আমরা কি কোর্টের প্রসিডিওর কি ফলো করেছি? মানে মামলা হয়েছে ট্রাইব্যুনালে, মামলা হওয়ার পর কি কি করে আসলে
আদালত সিদ্ধান্ত নিয়েছে যে জনাব ইশরাক জিতেছে, অনিবার্যভাবে সেখানে কারচুপি হয়েছে, ওগুলো ভোট হয় নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু আদালতের একটা ডিউ প্রসেস আছে, এই প্রসেসটা কি আমাদের কাছে ভিজিবল হয়েছে? আমার কাছে হয়নি। আসলে আমি এই প্রশ্নটা করতে চাই, ভোট পুনর্গণনা হয়েছে, তদন্ত চাওয়া হয়েছে, তদন্তের রিপোর্ট দেওয়া হয়েছে যে কোনখানে কিভাবে কিভাবে ভোট চুরি হয়েছে। আদালত তো দিনের শেষে আসলে তার সামনে উত্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। আমার একটা আশঙ্কার জায়গায় একটু সরাসরি বলে ফেলি আজকে, আদালত অঙ্গনে পপুলিজম যাতে না হয়। আমি বলছি না এটা হয়েছে, আমি না জেনেই বলছি, কিন্তু আমার সামনে ভিজিবল হয়নি। যদি এরকম কিছু হয়ে থাকে যে কিছু পপুলার সিদ্ধান্ত দিলাম যেটা মানুষ ওয়েলকাম করছে, এটাও কিন্তু সঠিক হবে না। এই জায়গায় সেটা কিন্তু হচ্ছে না, সেই জায়গার ব্যাপারে আমাদের আমি হচ্ছে না এই কারণে যে আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, আমার কিন্তু একটা মামলা সেটা বলছি না, কিন্তু আমি বলছি জনাব ইশরাককে যে জয়ী ঘোষণা করা হয়েছে, এই পুরো প্রসেস আমার সামনে আসে নাই। এটা হলো এক। দুই হচ্ছে রনি যেটা বললেন, দুটো জায়গায় আমি একটু দ্বিমত করি। এই যে উৎসবের মতো করে ভোটকে উনি যে পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন উইচ ইজ রাইট, কিন্তু আমি আবার এটাকে উৎসব হিসাবে দেখার মধ্যে সমস্যা দেখি না। সমস্যা কেন দেখি না? এই যে আমরা সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারি একটা জেনুইন ভোটে, আমি যে আমার পছন্দসই শাসক নির্বাচন করতে পারি, এটা একটা উৎসবের ব্যাপার। বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে যেখানে গণতন্ত্র বিকশিত হয় নাই, আমরা ওই দিন অন্তত ক্ষমতাটা দেখতে পাই, এবং ওই একদিনের ক্ষমতাই কিন্তু বিরাট প্রভাব ফেলে। একটা নির্বাচন যদি রেগুলারলি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, দেশ পাল্টে যায়। আর টাকা খরচ করলে নির্বাচন হয়ে যায়, আমার কাছে এটা সঠিক মনে হয় না। আমি একটা উদাহরণ দিই, আওয়ামী লীগ অকল্পনীয় পরিমাণ টাকা খরচ করতে পারতো না 14, 18, 24-এ। আমরা 18 নির্বাচনের কথা ধরি, বিএনপি আসলো, তো বিএনপি এসে তারা বেসুমার টাকা খরচ করে ফেয়ার ইলেকশন দিয়ে তো জিতে যেতে পারতো। তাদের মানে বিএনপি নির্বাচনে যে পরিমাণ খরচ করতে পারতো তার প্রার্থীরা, তার অকল্পনীয় গুণ, 10 গুণ, 20 গুণ, 30 গুণ খরচ করতে পারতো এক একজন আওয়ামী লীগের প্রার্থী। ওরা কি জিততো? আওয়ামী লীগ কি কনফিডেন্ট ছিল বেসুমার টাকা খরচ করে জিততে পারবো? ছিল না। এটা ওরা এটাও ভাবে নাই যে ঠিক আছে আমি চুরি করবো, আমি দিনেও চুরি করতে পারবো না। মানুষ এইরকম হয়ে আছে আমাকে বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, এজন্য রাতেই সিল মেরে ফেলছে। শেখ হাসিনার কাছে আপনার আমার চাইতে কিন্তু খবর বেশি থাকে। উনি দেখেন 14টা জরিপ করায় দেখছে। আমি পরে একটা পত্রিকায় একটা নিউজ দেখলাম, যারা ক্লেম করছে একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট তাদের হাতে আছে, সর্বোচ্চ 22টা সিট পাবে 18 সালের নির্বাচনে। দ্যাট ওয়াজ দ্য রিপোর্ট। বেসুমার টাকা খরচ করলেই হয় না। আমাদের কিন্তু জনগণের কালেকটিভ উইজডমকে আমরা খাটো করি, আমি করি না, কিন্তু বাংলাদেশের মানুষ সঠিক ভোটটা দিতে পারে, দেয়। এটা আওয়ামী লীগ জানতো। সেজন্য ইয়াস, আমি এটার সাথে একমত যে প্রচুর টাকাওয়ালা মানুষ অনেক ক্ষেত্রেই নির্বাচনের ফলাফলকে মোটা দাগে 2-4টা জায়গায় ম্যানিপুলেট করতে পারে, কিন্তু ট্রেন্ড যেটা, মানুষ যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার সে কিন্তু নেয়। সুতরাং আমি এই জিনিসটা একটু বলতে চাই। আর এটা আমি একমত যে কোর্টের রায়ের মাধ্যম ছাড়া আসলে এটা সঠিক ভোটে মানে সরাসরি ভোটে হলেই সেই আমাদের মানে যেটা আসার কথা সেটা হবে। কিন্তু এখানে একটা জটিলতা আছে। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে রিপন ভাই আছেন, রিপন ভাইরা কিন্তু জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, তারা কিন্তু এটা বিপরীত অবস্থান নিয়েছেন। এটাও তাদের ব্যাখ্যার জায়গা আছে। আমি নিজেও নীতিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত না। যাই হোক, আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার মনে হয় ইলেকট্রাল প্রসেসে ঢোকা দরকার, এটা নিয়ে আমি একমত। জি, আবার আপনার কাছে আসবো। আরিফুল ইসলাম আদিব, এই যে পুরো আলোচনাটা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং এই যে ভোট যে একটা উৎসবের বিষয় ছিল যেটা গত 15-16 বছরে হারিয়ে গেল, এখানে দুইটা বিষয়। একটা উৎসবের ক্ষেত্রে যেটা বলবো যে উৎসব মুখর এখানে যেটা হয়, আসলে উৎসব মুখর করে একটু হালকা করা হয়। আমি পুরোটা সাথে একমত না, কিন্তু কিছুটা মানে হালকা করে দেখা যায়। আমি ভোট দিব, যাকে খুশি তাকে দিব, এইটা দ্বারা তার যেভাবে ক্লেম করা হয় অধিকারকে, কিন্তু একই সাথে আবার একটা জোয়ারের মধ্যে দিয়ে ভোট দিয়ে দেওয়া হয় যে এই জিতছে। মিডিয়ার মাধ্যমে একটা হাইপ তোলা হয়, অমুক ভাই জিতে যাচ্ছে, একটা ট্রেন্ড তৈরি করে হচ্ছে বাকি ভোটারদের উপর একটা প্রভাব বিস্তার করা হয়। যে আদিব, এক সেকেন্ড আমি একটা কথা বলি। আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশনের কথা বলছি না, ন্যাশনাল ইলেকশন তো আদতে দেশের সরকার চয়েস করা। সো এই নির্বাচনটা তো আসলে জোয়ারেই হওয়া উচিত, না না জোয়ারে হওয়া উচিত না। আমি যেটা খেয়াল করি আমরা যে আমি ওই দলটাকে ক্ষমতায় নিতে চাই, আমাদের তো যদি ওইটা টার্গেট থাকে, আমার প্রার্থীকে পছন্দ না হোক, তারপর আমার তো ওই মার্কায় ভোট দেওয়া উচিত। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে যে আপনার মানে এই যে জোয়ার উঠানো হয় মিডিয়ার মাধ্যমে, মানে মিডিয়ার ট্রায়াল বলেন কিংবা হচ্ছে
এলাকায় হচ্ছে বড় মিছিল করে, যে শোডাউনের যে রাজনীতিটা আসে, যে বাকি ভোটারদেরকে প্রভাবিত করা, যে সে আসছে পাওয়ারে, আসছে পাওয়ারের কাছাকাছি থাকো বা পাওয়ার হচ্ছে ছুটে যাবে, তো এইটার একটা ধরেন এই জায়গার থেকে আমার কাছে মনে হচ্ছে এটা একটা নেগেটিভ পয়েন্ট। আর জায়েদ ভাই আরেকটা বিষয় বলছেন যে গভর্নমেন্ট আসলে পপুলার সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আমার কাছে এখানে যেটা মনে হচ্ছে যে গভর্নমেন্ট আসলে পপুলার সিদ্ধান্ত নিচ্ছেন না, বরং প্রেসারের সিদ্ধান্ত নিচ্ছেন। আদিব এখানে গভর্নমেন্ট একটু আবার ক্লিয়ার করি, মানে কিন্তু বিচার বিভাগ আরো ভয়ঙ্কর, মানে বিচার বিভাগ আমার কাছে মনে হচ্ছে পপুলিজমের থেকে প্রেসারে হচ্ছে সিদ্ধান্তটা নিচ্ছে, মানে চাপের সিদ্ধান্ত। কারণ আদালত নিয়ে আসলে মন্তব্য করাও মুশকিল, কখন কি হয়, কারণ আমাদের তো নতুন করে রাজনৈতিক যাত্রা শুরু আর কি, ফলে কখন কি মন্তব্যের কারণটা হচ্ছে যে পুরো প্রসেসটা, যে ধরেন 20 সালে নির্বাচন যে প্রক্রিয়া হচ্ছে, সেই প্রক্রিয়াটা তো আসলে কোন প্রক্রিয়ায় হলো নির্বাচনটা, মানে আমি একটা রায় দিলাম, এখানে ভাই বেশ কয়েকটা কোশ্চেন তুলছে, সেই কোশ্চেনগুলো ভ্যালিড। আবার ইশরাক ভাই দেখলাম সে আনন্দ মিছিল করছে, ফলে তার মানে ইশরাক ভাই আনন্দ মিছিল করছে মানে তারা সিদ্ধান্ত, মানে সে এই জায়গাটা নিজেকে দেখতে বা দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে হ্যাপি। বিএনপির দলীয়ভাবে কি সিদ্ধান্ত, সেটা আমার কাছে মনে হচ্ছে সে যেহেতু দলের দায়িত্বে আছে, দলীয় সিদ্ধান্ত বাহির হলে তো সে এই উনিও সেটাই বলেছেন যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সে দায়িত্বটা নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে এখানে আবার বিএনপি নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে একটা মত দ্বিমত তৈরি হয় যে সে আসলে কি চাচ্ছে। একই সাথে নির্বাচিত হওয়াটা জরুরি, স্থানীয় সরকার, যেমন স্থানীয় সরকারের ঢাকার অলমোস্ট মেয়াদ শেষ, আমি যতটুকু জানি মেয়াদ শেষ, ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। তাহলে মেয়াদ শেষ হওয়ার পরে তাকে বিজয় ঘোষণা করা, আবার সেটার জন্য সে দায়িত্ব কন্টিনিউ করবে, তাহলে স্থানীয় সরকারের আসলে রূপটা কি হবে? মানে আমি আদালতের মাধ্যমে রায় পেলে আমি দায়িত্ব কন্টিনিউ করব, বাট ইলেকশন হতে গেলে সমস্যা আছে কিনা, এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে একটু আইনি বেশ কিছু জায়গায় জটিলতা, মানে আইনি না, মানে রাজনৈতিক সিদ্ধান্তটা আমার কাছে জটিল। মানে যে আমার আদালতের রায়ের মাধ্যমে যদি আমি পাওয়ার কনজিউম করতে পারি তাহলে আমি ঠিক আছি, বাট ইলেকশন করলে যদি ধর এখন যে ঢাকা সিটির ম্যাচ, তাহলে ঢাকা সিটিতে ইলেকশন হোক, সেই ইলেকশন হলে সেক্ষেত্রে তো তাহলে আবার জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হবে কিনা সেই প্রশ্নে সে কিন্তু দ্বিমত প্রশ্ন করছে। ফলে পাওয়ার কনজিউমের ক্ষেত্রে তার ইতিবাচক মনোভাব, বাট নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে আগে জাতীয় নির্বাচন হয়ে দেন হচ্ছে তিনি এই প্রসেসটা যেতে চাচ্ছেন। তো এই জায়গাটার আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক সিদ্ধান্তটা আসলে এখানে এটার কি বলে, মানে পরস্পর বিপরীত মনে হচ্ছে আমার কাছে। কিন্তু যে ভোট উৎসব, যেটা সেই উৎসবের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে উৎসব পরিবেশই হওয়া উচিত, কিন্তু আবার এটা আবার প্রভাবিত করে, মানে কিছুটা নেগেটিভ দিকও আছে। আচ্ছা, আমি রেসপন্স করব না, আমার সময় কিছু বলবেন না, পরে আমার টার্মে আমি বলবো না, অসুবিধা নেই। তাহলে একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে এসে আবার এই আলোচনায় যুক্ত হচ্ছে। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখনে। ডক্টর আসাদুজ্জামান রিপন, শুরুতে যেমনটা বলছিলাম বেশ কিছু ঘটনা, হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস, আরও যা যা ঘটলো, সার্জিসের গাড়ি বহর, প্রশ্নটা এইভাবে রাখতে চাই। 28শে ফেব্রুয়ারি 28 তারিখ, এক মাসে জাতীয় নাগরিক পার্টির যে কার্যক্রম কিভাবে মূল্যায়ন করবেন? এটা অত্যন্ত ডেলিকেট কোশ্চেন আমাকে আপনি করছেন, কারণ হচ্ছে যে আমি সবসময় আমার মধ্যে একটা আক্ষেপ ছিল, কারণ আমরা তো 80s-এ আন্দোলন সংগ্রাম করে আমরা একটা সামরিক শাসনকে বিদায় ঘটাইছি। তো আমি মানুষের ধারণা মতো একটা বড় দলের একটা দায়িত্বশীল পদে আমি আছি, পার্টির ভাইস চেয়ারম্যান। একটা নতুন দল হয়েছে, আমি তো তাদের দলের উত্থান এবং তাদের দলের আবির্ভাবকে আমরা ওয়েলকাম করেছি, সুতরাং তাদের সমালোচনা করাটা আমার জন্য একটু খুব ডেলিকেট, ডিফিকাল্টও। কারণটা হচ্ছে যে আমার একসময় একটা আক্ষেপ ছিল যে আমাদের পরে কি আর ছাত্র রাজনীতি ডেভেলপ করবে না, আমাদের পরে যে জেনারেশন, তাদের মাথায় কি দেশ থাকবে না, তাদের মাথায় কি রাজনীতি থাকবে না, দেশ মানে রাজনীতি সব মিলিয়ে মনে হচ্ছিল যে একটা মানে কি বলে রাজনীতি বিমুখ একটা প্রজন্ম ডেভেলপ করছে। তো এই ধারণাটা আমাদের ভাঙলো যখন আমাদের ছেলেরা সত্যি সত্যি মানে মাঠে নেমেছে, মানে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, মানে স্বৈর শাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সেই ছেলের একটা দল করবে। আমি আমার ছাত্র জীবন আসামের প্রফুল্ল মোহন্তের নাম শুনতাম, আসামের ছাত্ররা ছিলেন অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের বিখ্যাত মানে লেজেন্ডারি ছাত্র নেতা, কোনোদিন চোখে দেখি নেই, কিন্তু এই প্রান্তে বসে
প্রফুল্ল মোহন্ত একটা দল বানাক, প্রফুল্ল মোহন্ত এখানে 33 বছর বয়সে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিছু করুক, এটা চাইতাম। একইভাবে জেএনইউতে মানে মানে দিল্লির আপনার বিশেষ বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে, সেখানে আপনার কানাইয়া, ছাত্রনেতা কানাইয়া, হ্যাঁ, কানাইয়া কুমারের তার যে নাম, আমি সবসময় মনে করতাম কানাইয়ারা কি একটা আলাদা দল করতে পারে না? ট্রেডিশনাল দল ওই কংগ্রেস অথবা বিজেপি অথবা এগুলো কেন করতে হবে? পরে কানাইয়াকে যখন আমি বিলীন হয়ে যেতে দেখলাম মানে বড় দলের ছাতার তলে, যে মানে এটা খুব সুখকর স্মৃতি না। মানুষ সবাই আমরা, এটা তো সত্য কথা, এটা তো একটা অনেকটা রিলে রেসের মতো। আমি আমার স্টিকটা তো আমার পরের প্রজন্মর কাছেই তো ছেড়ে দেবো, তাই না? আমি কত বছর আমি রাজনীতি করব, কত বছর আমি পার্লামেন্টে মেয়র, কত বছর আমি গভর্নমেন্টে, মানে যদি পারপিচুয়ালি যদি জনগণ ভোট দেয়, ক্ষমতা থাকে কত বছর, আলটিমেটলি তো পরবর্তী জেনারেশনের কাছে তো আমার সেটা নিজ দল হোক আর যেই দল হোক তার দায়িত্ব ছেড়ে দিতে হবে। তো সেজন্য ছেলেরা মানে দল করেছে, মানুষের কাছে যাচ্ছে, নতুন বক্তব্যের কথা বলছে, নতুন বন্দোবস্তের কথা বলছে, দিস আর অল মানে ইট শোজ মানে পজিটিভ। কিন্তু আনফর্চুনেটলি আমি খুব ব্যথিত, মানে মানে আমি নিজেও তো একটা বাবা, মানে এখন যারা রাজনীতি করছে ছেলে, তাদের অনেকেরই আমার মেয়ের চেয়েও বয়স কম অথবা কন্টেম্পোরারি। এরা ব্যর্থ হয়ে যাক রাজনীতিতে, জন আকাঙ্ক্ষার ক্ষেত্রে, এটা খুব ভালো সাইন না। ইটস নট এ গুড সাইন, আই মাস্ট সে। আমি অনেক সময় দেখা গেলো যে একেবারে শুরুতে ছাত্রদের কেউ যখন আমার সাথে টকশোতে যেতেন, একেবারে খুব স্নেহের সুরেই বলতাম, অনেস্টলি বলছি, স্নেহের সুরেই বলতাম, খোঁচা দেওয়ার জন্য একেবারে মন থেকে বলছি। রোজার সময় আমি বলতাম যে আগের যেই পাঞ্জাবিটা ছিল ওটা গায়ে থাকলে ভালো হতো। পাঞ্জাবিটার মধ্যে এখন ইল্লিন ঠিল্লিন, সরি আমি একটা ব্র্যান্ড উল্লেখ করে ফেলছি, মানে যাতে আবার এটা প্রচার না হয়ে যায়, এত 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 ব্র্যান্ডের জাঁকজমক পাঞ্জাবি মানুষ চোখে নেয় না, দামি ঘড়ি মানুষ নেয় না, দামি গাড়ি মানুষ নেয় না। কিন্তু এটা আমাকে আমি বিবেচনা করি। আমি সবসময় মনে করি মানুষ হচ্ছে সবচেয়ে বড় বিচারক। একজন মানুষ অর্ডিনারি লাইফ লিড করেছে, হঠাৎ এমপি হয়ে যাওয়ার পর একটা মানে কি বলে বড় একটা গাড়ি, এক ধুলা উড়াইতে উড়াইতে পাবলিক সামনে চলে, মানুষ এটা ভালোভাবে নেয় না। এটা বাস্তবতা। হঠাৎ করে তার বাড়ি হয়ে যাচ্ছে শান-শওকতওয়ালা বাড়িতে, মানুষ এটা ভালোভাবে নেয় না। তার ফ্যামিলি ঢাকায় সব চলে আসতেছে, বড় আয়োজনে থাকতেছে, মানুষ এটা ভালোভাবে নেয় না। আমার একটা ছোটোখাটো গাড়ি আছে, তো এর মধ্যে আমার এক ভাগিনা, মানে আমি যেহেতু ঢাকার বাইরে অনেক ট্যুর করতে হয়, আমার নিজের গাড়িটা 1500 সিসি, যেটা মানে যে গাড়িটা ব্যবহার করি, আর এখন যেই গাড়িটা ঢাকার বাইরে গেলে আমি একটা 1800 সিসির একটা গাড়ি ব্যবহার করি, মাত্র ডিফারেন্স হচ্ছে 300 সিসি। আমাকে কেউ জিজ্ঞেস করে নাই যে এই গাড়িটার পরিবর্তন, একটা পুরনো, সেটাও পুরনো গাড়ি, যে গাড়িটা নিয়ে আমি ঢাকার বাইরে যাই মিটিং টিটিং করতে। বারবার আমার মনে প্রশ্ন হয়, এই পাবলিক তো জানতো যে আমি একটা ছোট গাড়ি ব্যবহার করতাম, হঠাৎ করে গাড়ির সাইজটা একটু 1 বিঘা তুলে তো বড় হয়েছে, সেটা আমার পার্টির অর্গানাইজেশন ট্যুরের কারণে। মানুষ জিজ্ঞেস না করার আগে আমার দলীয় কর্মীদের কাছে আমি অ্যাকাউন্টেবল, আমি জিজ্ঞেস, ভাইরে দিস ইজ নট মাইন, এটা আমার না, এটা আমার না, এই গাড়িটা আমার না, আই ডোন্ট ওন ইট, এই গাড়িটা আমার আত্মীয়, আমার ভাগিনার গাড়ি, মানে সে আমাকে এটা মানে ব্যবহার করার জন্য এই ট্যুরে আসবো, সেই জন্য আমি নিয়েছি, ইভেন ড্রাইভারটা আমার না, ইত্যাদি। নিজের কাছে নিজেকে জবাবদিহি করার মতন অবস্থায় থাকতে হবে। এই যে আমাদের ছেলেদের মধ্যে যারা ফোরফ্রন্টে ছিল, তাদের মধ্যে কারোর আচরণের কথা বলবো না, পোশাক আশাকে, বেশভূষায়, দামি মোবাইল হাতে, দামি ঘড়ি, দামি কাপড় চোপড়, ইয়েস দেয়ার আর লট অফ পিপল, তারা এগুলো দেওয়ার জন্য ব্যস্ত থাকবে। এই বসুন্ধরা, অমুক ধরা, তমুক ধরা, দুর্বৃত্ত, ট্রিবৃত্ত, ভূমিদস্যু, প্রচুর লোক থাকবে। দে ওয়ান্ট টু প্রোভাইড অল দিস অ্যামিনিটিস, অল দোজ কমফোর্টস, এগুলো দিতে রাজি হবে তারা। কিন্তু হোয়েন ইউ আর টকিং অ্যাবাউট নতুন রাজনৈতিক বন্দোবস্ত, পাবলিক যখন এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যদি দেখে সেই পুরনো জিনিস, যেই সমালোচনাটা আমি আওয়ামী লীগের বেলায় করি বা অন্য দলের বেলায় করা হয়, একই খাতে যখন আমি পড়ে যাব, তখন আমাকে কি বলবে? আমি যে কথাগুলো আজকে বলছি, সেই কথাগুলোর বিপরীতে যখন আমার মানে পারিবারিক জীবন ব্যবস্থা, আমার ব্যক্তিগত জীবন ব্যবস্থা যদি হয়, জীবন আচরণ যদি হয়, মানুষ বলবে না কথা তো ভালোই বলতেন, কিন্তু কাম তো বদলাই ফেলাইছেন। তো পিপুল আর নট টেকিং দিস থিংস। মনে রাখতে হবে, শেষ বিচারে জনগণ সবচেয়ে বড় বিচারক। পিপুল এগুলো প্রত্যেকটা জিনিস দেখছে। আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন 135 টাকারই নিয়ে বহর নিয়ে,
খোলাসা এই হুন্ডা গুন্ডা এই সমস্ত যে প্রতীকীর যে ব্যাপার, এগুলো তো মেন স্ট্রিম অন্যান্য পলিটিক্যাল পার্টি করে। আপনি কেন করবেন? সিন্স ইউ আর টকিং অ্যাবাউট নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আপনি কেন? আমি যেটা বড় দল করি, আমি তো আমার এলাকায় গেলে একটা গাড়ি বেশি 2টা গাড়ি না, সামনে মোটরসাইকেল অ্যালাউ করেন। আই ডোন্ট, আমি তো লাইভে বলতেছি, আমার এলাকায় কখনো গেলে সামনে হোন্ডা থাকলে আমি গাড়ি বন্ধ করে দিই, বলে ওই সামনে হোন্ডা যা আছে সব সরাও, নাহলে আমি যাবো না, আমি হেঁটে যাবো। আমি ফোর্স করি তাদেরকে। তো কত নিজের জবাবিত তো নিজের জায়গায়। এই জায়গাগুলোর মধ্যে একটা বড় মাপের ব্যত্যয় ঘটেছে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, কিন্তু জনগণ তাদের কাছে এই 7 মাসের নতুন রাজনৈতিক বন্দোবস্ত অথবা দল গঠন হওয়ার পর নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্তের কোনো প্রতিশ্রুতি এখন পর্যন্ত জনগণ দেখেনি যে হোয়াট কাইন্ড অফ নিউ পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট দে ওয়ান্ট টু প্রোভাইড, দে ওয়ান্ট টু ডেলিভার। এটা মানুষ শোনে নাই। শোনার আগেই যে তাদের যে পরিবর্তনগুলো দেখছে, হ্যাঁ, হেলিকপ্টার করে যাওয়া, গতকালকে ইউনোর সাথে মিটিং করা, হোয়াই, কেন লাগবে এগুলো করতে? আবার ধৈর্য ধরলে তো হয়। জি, আবার আপনার কাছে আসছি রেজাউল করিম রানী, এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে নতুন রাজনৈতিক দল, একটু ধৈর্য ধরার কি দরকার ছিল কিনা? জি, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটু আগে রেসপন্স করি। আমি যখন বললাম কথাটা যে দেখেন, আমরা ভোটটাকে উৎসবের ক্ষেত্রে আমি ডিসকারেজ করি এই কারণে যে দেখেন, আপনার 54 বছর হয়ে গেছে, আপনি স্বাধীন দেশ হয়েছেন, তাই না? তো আপনার 54 বছর পরে আপনি তো একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের জায়গায় পৌঁছাবেন। তো এখনও যদি আপনাকে ছলে বলে কৌশলে, হ্যাঁ, এই ট্রাইবাল পলিটিক্সের মধ্যে রেখে জোয়ার তুলে দিয়ে, হ্যাঁ, আপনার কোনোভাবে ভোট, দেখেন এই যে উৎসবমুখর ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে ফার্স্ট ছিল। নকল সুরের গানের অত্যাচারে ঢাকা শহরে টিকা যেত না, হ্যাঁ, সমস্ত শিল্পী তথাকথিত তারকা ভাড়া করে এনে ভোটারবিহীন নির্বাচনকে সে উৎসব কিন্তু ঠিকই করে আসছে। তো ফলে আমি বলতেছি, আমি আমেরিকার নির্বাচনে ছিলাম, অন্যান্য দেশের নির্বাচনে আমি দেখেছি। তো ডেফিনেটলি বাংলাদেশ আমেরিকা বা উন্নত দেশের মতো একই কাতারে মাপা যাবে না, কিন্তু 54 বছর পরে আমরা তো একটা এমন নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চাই যে ভোট যে একটা সিরিয়াস সিক্রেট ব্যাপার। হ্যাঁ, আপনি আমেরিকাতে ভোটের ব্যাপারে একটা মানুষকে কথা বলতে বলেন, হ্যাঁ, সাংবাদিকদের কথা বলবেন না, তারা বলে যেটা আমার ব্যাপার। ভোট দেওয়া হয়ে গেছে, আমি বুথ ভিজিট করার পরে আসলাম বের হয়ে, আল জাজিরার একজন সাংবাদিক ছিলেন, উনি জিজ্ঞেস করলেন ভোটারকে, বললো হু আর ইউ, তুমি কে জিজ্ঞেস কর, আমি কাকে ভোট দিছি বা কি আমার বিবেচনা, ইটস মাই বিজনেস। হ্যাঁ, তো ভোটের এই যে সিক্রেসিটা রক্ষা করাটা, এবং এটা আমানতের মতো আমরা বলি না, এবং এটা প্রয়োগ করার মধ্য দিয়ে এই যে সার্বভৌম ক্ষমতাটাকে, এইটার যে মর্যাদা, এইটাকে আপহোল্ড করার ভিত্তিতে আপনি একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রে উন্নীত হবেন। সেই জন্য আমি বলতেছি, এখানে যখন এরকম কৃত্রিম আপনার এই জনজাগরণ তৈরি করা হয়, কৃত্রিম হুজুগ তৈরি করা হয়, এই মানে আপনার এই যে ফ্যানাটিক পপুলিজম, এইটা তো ডেঞ্জারাস ফেনোমেনা। এটার মধ্যে দিয়ে লিবারেল ফ্যাসিজম তৈরি হতে পারে, একটা নির্বাচনিক স্বৈরতন্ত্র কায়েম হইতে পারে। ফলে আপনি ভোট ঠিকই করতেছেন, নির্বাচন ঠিকই করতেছেন, কিন্তু এটার যে এসেন্স সেটা কলাপস করতেছে। দ্যাটস হোয়াই আমি এই কথাটা বলছিলাম, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথাটা খুব শুনতে সুন্দর। দেখেন, আবারও আমি যে কথাটা বলি, আওয়ামী লীগ মডেলের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আগের কথাটাও আওয়ামী লীগের মডেলের জন্যই বললাম। আওয়ামী লীগের মডেলটা কি? আওয়ামী লীগের মডেলটা ছিল যেটা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আমরা বলতাম আওয়ামী লীগের কিন্তু কোনো রাজনীতি ছিল না, ছিল শুধু ক্ষমতা। এই কারণে ওর ক্ষমতা হারাইছে, এখন তার বংশের বাতি জানানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো আপনার ক্ষমতা তো দরকার নেই, আপনার যদি রাজনীতিটা থাকে, টুডে অর টুমোরো আপনি ক্ষমতা যেতে পারবেন। তো আপনি এখনই ক্ষমতার শালী দেখানোর আপনি এবং লজিক দিচ্ছেন কি ওই সমস্ত কি? হ্যাঁ, আজকে যদি ধরেন আমি আমার এলাকায় যে ধরেন আমি নির্বাচন করতে চাই বা আমি জনপ্রতিনিধি হতে চাই, আমি এখন যেভাবে আছি এইভাবে ধরেন রিক্সা দিয়ে যে যদি আমার এলাকায় নামি, 2টা লোকও আসবে না, একটা 4টে বাজারও নিয়ে চক করে ক্র্যাক করে নামবে, 100 লোক জমা হবে। আরে কোথেকে আসলো? মানুষের মধ্যে এই সমস্যা আছে। আমাদের কালেকটিভ মোরালিটি খুব উন্নত না, যে কারণে আমরা নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রে এখনও যেতে পারিনি। হ্যাঁ, এখন একটা ট্রাইবাল পলিটিক্সে আমরা আটকে আছি, এবং এই ট্রাইবাল পলিটিক্সটাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, হাবিজাবির নামে আপনার উপর চাপাই দিছে। তো যাই হোক, এখন আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন, তাহলে আপনার রাজনীতিটা কই? যেটা দিয়ে আপনি ক্ষমতার দিকে যাবেন, আপনি জনগণকে তো ইম্পাওয়ার করবেন। এই জন্য আপনি ক্ষমতাটাকে দেখতেছেন ফ্রম দ্য টপ, যেটা রং। আপনার সংবাদ সম্মেলন তো আপনার রাজনীতি না, আপনার টক শো তো আপনার রাজনীতি না। আপনার রাজনীতি বিকাশের পথ কি? জিয়া রহমান দেখাইছে না? আমি মনে করি এই 71 সালে জিয়া রহমান যে ভূমিকা রাখছেন, সেইটা না রাখলে কি দেশ স্বাধীন হইতো না? আমার মনে হয়ে যেত, কারণ এটা জনযুদ্ধ, সবাই ঝাঁপাই পড়ছিল। কিন্তু 75-এর পরে যে অবস্থাটা ছিল, ওই সময় যদি উনি ভূমিকাটা না রাখতো, কপালে শনি ছিল এই জাতির। সেটা আরও ক্রুশিয়াল যদি আমি আমাদের জাতি গঠনের মানে কনটেক্সটে চিন্তা করি। তো আপনি এখন প্রায় সিমিলার একটা অবস্থার মধ্যে আছেন, কারণ প্রায় বিপ্লব স্কেলের একটা অভ্যুত্থান আপনি করছেন। তো সেই অভ্যুত্থানের পরে একটু ক্যাওয়াটিক কন্ডিশন থাকবে স্বাভাবিক,
কিন্তু আপনার তো একটা রাজনীতি লাগবে। সেই রাজনীতি মানে হলো দল না, শুধু সেই রাজনীতি হলো ফ্রম দ্য বটম। এখানে মানুষের তো কোনো মর্যাদা নাই এই দেশে মর্যাদাটা কি, আওয়ামী মডেলটা কি, এটা আপনার বুঝতে হবে। এটা হলো আপনার দল ক্ষমতায় যাবে, আপনার দলটা দেশের মালিক হবে। কিন্তু আমি তো চাই এমন একটা রাজনীতির কথা বলতেছি, নাগরিক ভিত্তিক রাজনীতি বলতে আমি ধরেন একটা দল করি, এই দল কোনোদিনও ক্ষমতা যাবে না, কিন্তু আমার নাগরিক অধিকারের 1 পয়সার ক্ষতি হবে না, রাষ্ট্র আমার কাছে অ্যাকাউন্টেবল থাকবে। আমার যে রাজনৈতিক বিশ্বাস বা আইডিওলজি, সেই দল জীবনে কোনোদিন ক্ষমতায় যেতে না পারে, কোনো সমস্যা নেই, কিন্তু রাষ্ট্র আমার কাছে অ্যাকাউন্টেবল থাকবে। এখন কি হয়, এখন নির্বাচনী যে প্রক্রিয়া, এখন যে রাজনীতি প্রক্রিয়া, এর মধ্যে কি হয়, যে দলই ক্ষমতায় যায় 54 বছর দেখে আসছে, ওই দল মনে করে রাষ্ট্রের মালিক সে। রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে মানুষের, দলের না। এবং 5 তারিখের অভ্যুত্থানের পরে রাজনীতিটা কি হবে, রাজনীতির হবে যে পুষ্করিণীর মাছের মতো, রাজনীতি থাকবে নিচে, জনগণ থাকবে পানির মতো উপরে। জনগণ হলো সার্বভৌম ক্ষমতার যেটা বলি না, জনগণকে প্রাধান্য দিয়ে আমি গুরুত্বপূর্ণ, আপনি ভিআইপি গুরুত্বপূর্ণ না, আমি সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ। এই যে সাধারণ মানুষের মর্যাদা নাই, আমাদের মানুষের মর্যাদা আমরা দিতে শিখে নাই। এই অভ্যুত্থান নিয়ে তো গর্ব করার কিছু নেই, আমরা আমাদের বাচ্চাদের জীবন রক্ষা করতে পারি না, আমাদের এমন একটা রাজনৈতিক চক্র গইরা তুলছি যে বাচ্চাদের জীবন দিতে হইতো। তো এটা তো ধরেন খুবই আপসেটিং, আপনি তো মানুষের জীবন বিকশিত হওয়ার সুযোগ দিলেন না। দেখেন একটা সমাজে, একটা দেশের সেইটার স্বাস্থ্যটা কেমন আপনি বুঝবেন কীভাবে, বুঝবেন সেই সমাজ শিশু এবং নারীদের প্রতি কেমন। আমাদের এই সমাজটা শিশু এবং নারীদের প্রতি সর্বোচ্চ লেভেলের ব্রুটাল। এখানে মানুষ বিকশিত হবে কীভাবে, এখানে সবই, এখানে তো রাজনীতির কোনো বিকাশ নেই, এখানে দলদারির বিকশিত হয়েছে, এখানে দল করার লোক প্রচুর। রাজনীতিটা তো আপনার চর্চা করতে হবে। এই রাজনীতিটা কী, তাহলে কথা উঠবে। রাজনীতিটা হলো আপনার এথিক্যাল মোরাল স্ট্যান্ডার্ড, হ্যাঁ, যেটা আপনি এভরিডে লাইফে প্র্যাকটিস করেন। এই জন্য একদিনের ভোটের ব্যাপার না, আমি প্রত্যেক দিন আমার নাগরিক অধিকারটা প্রয়োগ করতে চাই, রাষ্ট্রকে আমি প্রতিনিয়ত আমার কাছে অ্যাকাউন্টেবল রাখতে চাই। একদিনের ক্ষমতার ওই দিন তো ভাই আর কত 54 বছর তো হইলো, তাই না? তো সেই জন্য আমার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যারা বলতেছে, আমি মনে করি প্রক্রিয়াটা হইতে হবে ফ্রম দ্য বটম, নট ফ্রম দ্য টপ। আপনি জিয়া রহমানের মডেলের কথা বারবার বল, জিয়া রহমান তো বিএনপির পৈতৃক সম্পত্তি না, সে তো দেখাইছে কীভাবে একটা দল গঠন করতে হয়। এবং একটা মিলিটারি অফিসার যার রাজনীতির কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল, এরকম কোনো নজির ইতিহাসে কেউ দেখাইতে পারবে না। হ্যাঁ, তো ফলে আপনি তো যাবেন, আপনি মাঠে যাবেন, গিয়ে রাজনীতি বিকশিত করবেন। এখন কথা হলো এইটা অভ্যুত্থানের শক্তি, সমস্ত দলমত মিলে অভ্যুত্থানে পার্ট হয়েছে। আপনাকে তো এই এখন এরা তো বীর এট দ্য সেম টাইম, কারণ ও যখন বিদায় পৃথিবী বলে দাঁড়াইছে বন্দুকের সামনে, ও কিন্তু ক্ষমতা রাজনীতি এই কোনো কিছু চিন্তা করেনি। তার মানে এখানে একটা রাজনীতির দরকার সে মনে করছে, করে সে একটা দল গঠন করে রাজনীতি প্রক্রিয়ার মধ্যে আসছে। এইবার তাকে কারেক্ট করার দায়িত্বটা হলো আমার পুরা পলিটিক্যাল কালচারের। ফলে এই জন্য আমি মনে করি যে আমাদের যেটা দরকার, আমাদের সমস্যাটা কোথায় হয়েছে, আমরা আগেই রাষ্ট্র নিয়ে চিন্তা করি। আমাদের রাষ্ট্র ঠিক হবে পরে, আগে সমাজ ঠিক করতে হবে। তো সমাজে যদি আপনি একটা পলিটিক্যাল কালচার এরকম ডেভেলপ করতে পারেন, এবং 5 তারিখের অভ্যুত্থানের পরে 100% বিরোধীদের রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। এখন আমরা আগে ছিলাম 2 পার্টিজান স্টেট, এখন আমরা একটা মাল্টি পার্টিজান স্টেটের কালচারে প্রবেশ করছি। ওই যে জিয়া রহমানের কথা বারবার মনে পড়ে। হ্যাঁ, ফলে মাল্টি কালচারাল স্টেজে আপনি কি করবেন, আপনি পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করার জন্য আপনি আপনার কলিগকে সহযোগিতা করবেন। তো এইরকম একটা অ্যাটমসফিয়ারে আমরা পলিটিক্সটা দেখতে চাই। সেখানে আপনি কে কত খারাপ, হ্যাঁ, কার গাড়ি বহর কত লম্বা হইতে পারে, সেই প্রতিযোগিতা দুঃখজনক। জি, ডাক্তার জাহেদুর রহমান, এই যে নতুন রাজনৈতিক দল 5 আগস্টের টেকনিক ব্যবহার করে তরুণদের বড় অংশ নির্বাচনে বিজয়ী হবে, এই ধরনের মন্তব্য এবং তাদের যে আচ্ছা, আমি আসবো ওই জায়গায়। রনি কিছু কথা বলেছেন, একটু আমরা যেহেতু আমার ওনার মন্তব্যের জবাবে আমি বলেছি, আমার জবাবে তিনি বলেছেন, আমার কিছু কথা বলা জরুরি। মানে আমরা কত বছর স্বাধীনতার পরে সেটা আদৌ কোনো ম্যাটার করে না, 53 বা 54 বছর পরও আমরা যদি ট্রাইবাল সোসাইটি থেকে যাই, আমরা সেখানে খুবই উন্নত গণতান্ত্রিক দেশের আলাপ করে লাভ নেই। আমি উদাহরণ দিই, নেপাল ভুটান রিপাবলিক হয়েছে আমাদের কত পরে, কাগজে কলমে, তাই তো? এই দিন হয়েছে। ওরা এখন পর্যন্ত গণতন্ত্রটা, ভোটটা অন্তত চর্চা করতে পেরেছে। একদিনের বাদশা কি আমরা কন্টিনিউয়াসলি হইতে পারছি? যদি 54 বছর আমরা চর্চা করতাম এবং দেখতাম আমরা ফেল করেছি, তারপর আমরা বলতাম যে শুধু এটা দিয়ে হবে না, শুধু এটা দিয়ে হবে না, এটা আমি মনে করি। কিন্তু আমি বলছি আমরা কি পেরেছি? আমরা কয়বার আসলে হোল হার্টেডলি ভোট দিয়ে আমরা একদিনের জন্য রাজা হয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছি? পারিনি। তো সেটা যখন হবে না, রনি যেটা বলছেন আমি একমত একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের না আসলে লক্ষ্যটা একই, ডিবেট হচ্ছে পথ কোনটা। আমরা কি এখন আমরা একটা ট্রাইবাল সোসাইটি বিলং করি, আমাদের সোসাইটি দেখবে শেখ হাসিনা তার এই যে অপশাসনের মাধ্যমে এটা ট্রাইবাল সোসাইটি বানায় ফেলছে।
এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা কোন কথাগুলো আগে বলবো, কোন ধাপটায় পরে যাব, নাকি আমার যাবতীয় সবকিছু এখনই চাই? যেমন বিপ্লব বলে কিছু লোকজন সব রকম এক্সপেকটেশন এখনই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে ধরে বেঁধে কনস্টিটিউশনের এই করে ফেলতে হবে, আইনের ওই করে ফেলতে হবে, ওইটার ওই করে ফেলতে হবে। এটা করতে গিয়ে যেটা দাঁড়ালো, আমরা কিছুই আর করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে এটা হায়ারার্কিয়াল হওয়া দরকার, যে ধাপে ধাপে আমরা কিছু ভোট, 2টা 3টা 4টা ভোট আমাদের যাক, আমরা ভোটটাই দিতে পারি। এটা নিয়ে যথেষ্টের বেশি গবেষণা আছে। শুধু একটা ফ্রি অ্যাকসেপ্টেবল ইলেকশন যদি করা যায়, প্রচুর এম্পেরিক্যাল এভিডেন্স আছে যে একটা দেশের আসলে পরিস্থিতি পাল্টে যায়। কারণ কি, যখন আপনি ভোটটা ঠিকঠাক মতো করেন, মানে পলিটিক্যাল পার্টিগুলো ডেসপাইট অল দ্য ক্রিটিসিজমস, ও যদি 5 বছর পর মনে করে তাকে ভোট ফেস করতে হবে, তখন আদার পলিটিক্সের চাপ, জনগণের চাপ, এই সব কিছু সে নেয়। শেখ হাসিনা নেয় নেই কেন? বিশেষ করে 18 সালের পর থেকে 14-র পরেও তার এক ধরনের বয়ান নির্ভরতা ছিল। সেজন্য আমি বলি যে শেখ হাসিনাকে ফ্যাসিজম, শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট আমি সর্বোচ্চ 18-র আগ পর্যন্ত বলা গেলেও যেতে পারে। ওদের ফ্যাসিস্ট অ্যাটিটিউড আমি মনে করি 11, 12, 13, 14, 15-র দিকে ছিল। 18-র পর রনি যেটা বললেন যে মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি নামে টামে চাপিয়ে দিয়েছে, আম সরি, 18-র পর এগুলো কেউ খায় নাই, এগুলো চাপানো যায় না। এই জন্যই খেয়াল করবেন 18-র পর আওয়ামী লীগ তার তথাকথিত সিভিল সোসাইটি, তার তথাকথিত যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তার যে কালচারাল হেজিমনি যারা তৈরি করতো তাদেরকে আর পাত্তা দিত না। কারণ শেখ হাসিনা জানে 18-র পর বিশেষ করে ওগুলোর মানুষ খায় নাই। সে জাস্ট ব্রুটাল ফোর্স অ্যাপ্লাই করে টিকেছিল এবং একটা মাফিয়া রেজিম হয়ে উঠেছিল সেই সময়। সুতরাং ওইসব বয়ানের রাজনীতি আসলে ওই জায়গায় মানুষ বাই করেনি। এখন এখানে যখন আমরা আজকে শেখ হাসিনা তাড়াতে পারলাম, এই মুহূর্তে আমি মনে করি ধাপে ধাপে ওঠা দরকার, ধাপে ধাপে ওঠা দরকার। সেটা হচ্ছে আমরা একটা, যে নির্বাচনে ম্যানিপুলেশন হবে, টাকা খরচের শোডাউন হবে, সবই হোক, কিন্তু এই নির্বাচনটা হোক ফর গডস সেক। কারণ আমরা বহুদিন একটা ওই রকম নির্বাচন দেখিনি। এর আগে পরে অনিয়ম হবে, কিন্তু নির্বাচনে ভোটিং ডে যেটা আছে, পোলিং ডে যেটা আছে, সেদিন মানুষ তার ইচ্ছা মতো যে কাউকে ভোটটা দিতে পারবে। এই ঘটনাটা ঘটুক, তারপর আমরা আবার আলোচনা পরের ধাপে করব। টেকনিক ব্যবহার করি, আমি ঠিক জানি না তরুণরা কি টেকনিক ব্যবহার করে। 5 আগস্টের টেকনিক তো আসলে রাস্তায় নেমে প্রচন্ড বল প্রয়োগ করা। আমি মনে করি আগামী নির্বাচনে বল প্রয়োগ করতে হবে না, কারণ আগামী নির্বাচন সঠিকভাবেই হবে, ডক্টর ইউনূসের অধীনে একটা ভালো নির্বাচন হবে, যেখানে বল প্রয়োগ হবে না। বরং কেউ যদি বল প্রয়োগ করার চেষ্টা করে, সেটা বিএনপিও হতে পারে, বিএনপি বিরাট দল, যদি দেখি যে বিএনপির বলের সামনে আদিবদের দল সমস্যায় পড়ছে, আমরা কিন্তু শোরগোল করব। আমরা চাইবো যে সেটা থেকেও সবাইকে রক্ষা করা হোক। কিন্তু বিএনপি শোরগোল, বিএনপি বল প্রয়োগ করবে কেন? না আমি বলছি না কেন, না প্রশ্নটা কেন বলছি না, কারণ আমি কিছু মনে করি না এই কথাগুলো এই কারণে আসলে কতগুলো কুতর্ক ইতিমধ্যে চালু হয়েছে। আজকে আমি একটা টকশোতে ছিলাম। বিএনপি করবে ভাই, উদাহরণ আছে আমি দিচ্ছি। বিএনপি নির্বাচনে বল প্রয়োগ করার প্রশ্ন আসবে কেন? ওয়াই? বিএনপি অনেক জায়গায়, আমি তাহলে একটা উদাহরণ দিই, আমি একটা উদাহরণ দিই, সাম্প্রতিক উদাহরণ দিই। সেটা হচ্ছে কেন করবে না, কেন করবে আমি সেটা একটু বলি। বিএনপি এখন বিএনপির নামে হোক, বিএনপি থেকে বহিষ্কৃত হোক, আমাকে জোর করে জিততে হবে আমি বলছি আপনাকে, এই যে সাম্প্রতিক একটা উদাহরণের কথাই বলছি, সেটা হলো স্বতন্ত্র বিএনপি, বিদ্রোহী বিএনপি, এবং আমরা এই যে হান্নান মাসুদ আক্রমণের শিকার হয়েছেন, উনি বলছেন যে বহিষ্কৃত বিএনপি, কিন্তু বিএনপির সাথে থাকা লোকজন সব নানান ফর্মে, বা কখনো আমরা রিপন ভাই একজন সেন্সিবল মানুষ, রিপন ভাই আপনি একটা সেন্সিবল মানুষ, কোন রকম কোন নির্বাচনে বিএনপির হয়ে কেউ মারামারি করে নাই, আমি সেটা মনে করি না, আমরাও পলিটিক্স অবজার্ভ করি। আমি বলছি না সেটা করবে, আমি বলছি একটা সরকার বা নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকবে, সবচেয়ে বড় দলটারও চাপ, আমি যদি হামলা শব্দটা সরিয়েও রাখি, চাপের মুখে নতুন কোনো দল পড়বে না, সে তার মতো করে নির্বাচন করতে পারবে, সেটা তাকে এনশিওর করতে হবে। আমি সেটা অন্তত এটুকু বলতে চাই। আর একটা কথা একটু বলে ফেলা ভালো, মানে তরুণদের দল যেটা হয়েছে, তারা তো আসলে মানুষের সামনে আশা তৈরি করতে হবে, যেহেতু তারা নির্বাচন করতে চায়, তাই তারা কত রেটরিক ব্যবহার করে। পলিটিশিয়ানদের রেটরিক সবগুলো খুব সিরিয়াসলি না নেওয়াই ভালো, তারা সাধারণ মানুষের সাথে কানেক্ট করতে হবে। কারণ এই প্রশ্নটা আসবেই যে এত বড় দল বিএনপিকে সরিয়ে তোমরা কিভাবে ক্ষমতায় আসবা, তখন তারা একটা ট্রিক, গোপন কোনো ট্রিক আছে হয়তো, সেটাই মনে করছেন। আরিফুল ইসলাম আদিব, যে গোপন ট্রিকটা কি এবং সাম্প্রতিক সেটা বলবে না, যত সব আলোচনা। আচ্ছা, প্রথমে তো আসলে অনেক কথা হচ্ছে, তো আমি কিছু নোট করে রাখছি। প্রথমত রিপন ভাইয়ের একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে তিনি একটি বড় গ্রুপের নাম মেনশন করছেন, এবং সেটি আসলে আমার কাছে মনে হয় রিপন ভাই নিজেও জানেন কি না যে তার দলেরই পেশাজীবীর সর্বোচ্চ নেতৃত্ব 5ই আগস্টের পরের দিন বা 2 দিন পরে গিয়ে সেই গ্রুপের কনসালটেন্ট হয়েছেন, মিডিয়া কনসালটেন্ট। তাহলে যেখানে
কালের কণ্ঠ এখন সবচেয়ে বেশি ভূমিকা নিচ্ছে বিএনপির জন্য। কালবেলার মালিক আমরা সারা জীবন জানছি যে ইন্ডিয়ান এজেন্ডা কিংবা নানা কারণে ভূমিকা রাখছে, এখন কালের বেলার মালিক হচ্ছেন বিএনপির চেয়ারপারসন সাবেক উপদেষ্টা, তিনি হচ্ছে টেক ওভার করছেন কালবেলা। এবং আমরা বিশেষ করে আমি যেহেতু আগে গণমাধ্যম কর্মী ছিলাম, আমি প্রায় 8 বছর মিডিয়ায় কাজ করেছি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে, ফলে আমি জানি যে একেবারে মালিক ধরে ধরে কিভাবে হচ্ছে শিফট হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলা। তাহলে উনি যেভাবে বলছেন যে বসুন্ধরা গ্রুপ, আলো গ্রুপগুলা টাকা দিবে, কিন্তু এইটা অনেকেই আমি দেখছি আরো কয়েকজন সিনিয়র বলছেন, কিন্তু তার দলের নেতৃত্ব তো সরাসরি সেটার দ্বারা তাকে শেল্টার দিচ্ছেন। মানে বিএনপির পেশাজীবী সংগঠনের সদস্য সচিব তিনি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের 1 সপ্তাহ পরে গিয়ে হচ্ছে সেটার মিডিয়া কনসালটেন্ট হওয়া, লক্ষাধিক টাকার বেতনের বিনিময়। তাহলে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কি একদিন পরে ভালো হয়ে গেছে? তাহলে সেই জায়গায় তো তাকে তো দল থেকে তো কোনো ব্যবস্থা করে না। তাহলে আপনি সেই দলের মানে আপনারটা প্রমাণিত, আরেকটা হচ্ছে রেটরিক, কয়েকজন বলতেছে যে গ্রুপরা দিছে। আপনি দেখেন একটা দলের আহ্বায়ক যিনি সদ্য তথ্য উপদেষ্টা দায়িত্ব থেকে সরে আসছেন, তার নামে কিন্তু নিউজ করতে কোনো ধরনের সেন্সরে পড়তে হচ্ছে না। দেশ টিভিতে স্পষ্ট নিউজ করছে, ভুল তথ্য দিয়ে করছে, আর যেটাই করছে তিনি করছেন একটা দলের সরাসরি আহ্বায়কের ক্ষেত্রে। তাহলে এই যে গ্রুপের আলাপগুলো যারা তুলতেছে যে শত কোটি টাকা তারা ইয়া করছে, তাহলে সেটা প্রমাণপত্র হোক। শুধুমাত্র আমি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার স্বার্থে, আমি সেই পুরনো ব্যবস্থায় রাজনৈতিক প্রতিপক্ষকে আমি হচ্ছে ক্লেম করার জন্য, কলঙ্ক দেওয়ার জন্য। চমৎকার বলেছেন। আমি একটা প্রশ্ন আমরা একটু করি, আপনাদের যে ব্যয় হচ্ছে, মানে আপনাদের ব্যয়ের ব্যাপারে যেমন একটু ছোট্ট একটা প্রশ্ন, যেমন তাসনিম জারা সার্জিসকে পাবলিকলি প্রশ্ন করেছেন সেটা না, কিন্তু আপনাদের দলও বিরাট ইফতার পার্টি করছেন, বিরাট লঞ্চিং সমাবেশ করেছেন, আপনাদের এক্সপেন্সিভ অফিস আছে, ফাইন্যান্সার আছে, এটা নাহিদ ইসলামও বলেছেন। উনি বলেছেন আমি নাম বলবো না যদি তাদের ক্ষতি হয়। জি, সেই জায়গাটা থেকে আপনার এই কোশ্চেনগুলো কিন্তু থেকে যায়। কিন্তু এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই গাড়ি বহর, সেই জায়গা না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো অবশ্যই এখানে আছে। এখন আপনি কোনটাকে ফোকাস করবেন? আপনি হচ্ছে রেজাল ভাই একটা কথা বলছেন যে আপনি সকল দায়, সকল কিছু শুধুমাত্র নতুনরা হচ্ছে দৃষ্টান্ত স্থাপন করবে। বিদ্যমান যে দলগুলো আছে সেই দলগুলো দৃষ্টান্ত আপনি তাকেও বাধ্য করেন। সোসাইটি তো শুধু নতুন দলকে বাধ্য করবেন। আপনাদের দলের 30 জন, কমপক্ষে 30 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা জেলা সফর করছেন। নাসিরউদ্দিন তিনি গতকালকে চাঁদপুর গেছেন, আমি নিজে আহ্বায়ক সহ পটুয়াখালী গেছি, বরিশাল গেছি, খুলনা গেছি, সিলেটে আমাদের সবাই সাংগঠনিক সফরে আছেন। তাহলে আপনি 30 থেকে 40টি জেলা সফরের জায়গায় শুধু একটি জায়গায় ব্যত্যয় করছে, শোডাউনের প্রশ্নটা আসছে আপনার। তো সেই একটিকে আপনি হচ্ছে ফোকাস করে ফুল নতুন যে জায়গাটা সেটাকে আপনি হচ্ছে খারিজ করে দিচ্ছেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে অবশ্যই এটা সমালোচনা, এবং সেই সমালোচনা আমরা শুধু দলীয় ফোরামে তাকে জবাব দিতে বাধ্য করেন এবং ওপেনলি জনগণের সামনে। কারণ রাজনৈতিক দলের আমার কাছে মনে হয়, এটা আমি জানি না এটা কিভাবে হবে, যে দলের নেতৃত্ব নির্বাচনে জনগণেরও একটা মতামত দেওয়ার সুযোগ থাকা উচিত ভবিষ্যতে। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। মানে একটা দলের নেতৃত্ব তো সাধারণত দলের নেতাকর্মীরাই করে, কিন্তু সাধারণ জনগণের একটা পার্সেন্টেজ আকারে যারা সমর্থন করবে তারা তো নিশ্চয়ই অ্যাকাউন্টেবল করবে। এটার হচ্ছে অন্য বিষয়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভাই যেটা করলেন যে ধরেন একটা গ্রুপের নাম মেনশন করে তিনি বলে দিলেন, মানে এটা সন্দেহ করা তরুণদেরকে একটা প্রশ্নের মুখের জায়গা থেকে। আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন নতুন বন্দোবস্তের যে জায়গাটি বলেন যে আমাদের এখানে তো এই জিনিসটা এস্টাবলিশড হয়েছে বাংলাদেশে, যে ব্যক্তি পূজা কেন্দ্রিক, ব্যক্তিকে মহান করে কাল্ট করে তাকে সকল ক্ষমতার উৎস করে সকল কিছু, মানে তার সামনে বাকি সব কিছু হচ্ছে উন্মানুষ করে ফেলা, ক্ষমতা কেন্দ্রীভূত করে, সেই জায়গাটা তো আপনার নতুন পাচ্ছেন। আমাদের এখানে দল প্রতিষ্ঠা হওয়ার পর এখন পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক সাধারণত স্লোগান হয় না। আপনি যত প্রোগ্রাম আছে, যত জাতীয় দিবস আছে, এই এক ব্যক্তির নামে স্লোগান হচ্ছে। মানে ওই ক্ষেত্রে হচ্ছে ধরেন এক নাম, এদিকেও এক নাম। আপনি যদি ধরেন সাভার স্মৃতিসৌধে 26শে মার্চে ফুল দিতে যাবেন, বিজয় দিবসে ফুল দিতে যাবেন, কিন্তু আপনি স্লোগান শুনে বুঝবেন না যে আপনি বিজয় দিবসে আসছেন নাকি কোনো দলীয় প্রোগ্রামে আসছেন। তো ফলে এই জায়গার থেকে কালেকটিভ লিডারশিপ, মানে আমাদের যে অ্যাপ্রোচটা যে কালেকটিভ লিডারশিপ, এবং এখানে এক ব্যক্তি সকল ক্ষমতা কেন্দ্রিক হবে না, সেই জায়গাটা নতুন দেখতেছে। এবং সেটা আমাদের এখানে তাকে কোশ্চেনও মুখোমুখি করা হচ্ছে, অর্থাৎ সমন্বিতভাবে নেতৃত্ব জায়গায় এক ব্যক্তি সকল দল বলেন কিংবা হচ্ছে ক্ষমতার উৎস হচ্ছে না, সেই জায়গাটার আপনার হচ্ছে একটা নতুন। ছোট করে আজকের এই বাস্তবতা দাঁড়িয়ে আগামী নির্বাচনে খুব ভালো ফলাফল মানে
মানে খুব ভালো ফলাফল অর্জন করবেন সেই জায়গায় কতটা আত্মবিশ্বাসী? না আমরা আসলে আমি বলি এখানে নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে যে মিডিয়া এবং হচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদেরকে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক একেবারে চাপায় দিচ্ছে, আপনি কোথায় ইলেকশন করবেন, কোন জায়গায় করবেন। আমরা বারবার বলছি যে এখানে অনেকের হয়তো রাজনৈতিক অবজারভেশনে আমরা 2016, 17, 18 সাল থেকে আমাদের যে জেনারেশনটা, আমরা তো শুধু নির্বাচন করার জন্য, আমরা এখানে সোসাইটির রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আমরা পরিবর্তন করতে চাই স্পষ্টভাবে। এই জন্য আগে আমাদের দল আগে শক্তিশালী হবে, সেই সংস্কৃতির জন্য লড়াই করব। কিন্তু মাঝে হচ্ছে কি শুধু সকল কোশ্চেন নির্বাচন কেন্দ্রে, কিন্তু আপনি কোন আসনে নির্বাচন করবেন, আপনার কত আসনে প্রার্থী হবেন, এটা তো আমরা মনে করি আমাদের একটা চাপাইয়া দিচ্ছেন। আমরা যে সংস্কারের দিকে আগাচ্ছি, ওয়েলকাম টু পলিটিক্স, ঠিক আছে, সেটাকে আপনি চাপাইয়া দিচ্ছেন। ফলে আমার কাছে যেটা কোশ্চেনটা হচ্ছে, আমরা রাজনীতিটাকে যেই ফ্রেমে দেখতে চাই, আমরা ফ্রেমটা আগে পরিবর্তন করতে চাই। অর্থাৎ এখানকার সমাজের দৃষ্টিভঙ্গিটা, রাজনীতি নিয়ে যে দৃষ্টিভঙ্গি, সে ফ্রেম আমরা কাঠামো আগে পরিবর্তন করতে চাই। এরপর দেন হচ্ছে আমাদের নির্বাচন কেন্দ্রিক ফোকাস। আমরা আগে কাঠামোর দিকে লক্ষ্য আমাদের। ডক্টর আসাদুজ্জামান রিপন, যখন কথা বলছি প্রধান উপদেষ্টা চীন সফরে এবং শুক্রবারই শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন, নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা, কিছুটা অস্বস্তিতে তো মানে ভারত, এই যে নতুন সমীকরণ। আচ্ছা দেখেন, আমরা এই যে কিছুটা অস্বস্তিতে আমরা এই যে কথাগুলো বলি, কিছু মানে এখন পাকিস্তানের লোক এখানে আসবে, কিছু অস্বস্তিতে ভারত, যুক্তরাষ্ট্রে আসলে বলবে কিছুটা অস্বস্তিতে রাশিয়া, এগুলো জিও পলিটিক্সে তো প্রতিদ্বন্দ্বী থাকবেই। সেখানে অস্বস্তি এবং স্বস্তি, আমি একটা রাষ্ট্র, আমার নিজের এন্টিটির কিন্তু আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেবো। তো এইটা প্রাধান্য দিতে আমি কি কাউকে স্বস্তির জন্য আমি আমার ভিজিট করব, না আমার নিজের স্বস্তির জন্য ভিজিট করব? প্রথমত হচ্ছে যে আমার ইয়েটা কি, আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য হচ্ছে আমার রাষ্ট্রের সমৃদ্ধি, আমার রাষ্ট্রের নিরাপত্তা, আমার রাষ্ট্রের বিকাশ, আমার রাষ্ট্রের মর্যাদা। এটা করার জন্য যা করা দরকার আমি তাই করব। কিন্তু চীন সফরের আগে প্রেস সচিবকে বলতে হলো যে তিনি আগে ভারতে যেতে চেয়েছিলেন হিন্দুকে। আমি সেটা জানি উনি কেন বলেছেন, আমি তো সরকারের কথা, প্রেস সচিব তো প্রেস সচিবই, তাই না? আমি তো তাকে পার্ট অফ দ্য গভর্নমেন্ট মনে করি না। আমি মনে করি যে যেটা প্রধান উপদেষ্টার জন্য যেটা সঙ্গত হয়েছে, যেটা উনি প্রায়োরিটিতে যেটা বিবেচনা করেছেন, সেটি এমন তো না যে যেমন হাসিনাকে আগে চীনে যে বলে আসতে কীভাবে দেশ চালাবো, কিভাবে কি করব। তা এই গভর্নমেন্ট তা কেন করবে, বা এই গভর্নমেন্টকে চীনে যেই বা কেন বলতে হবে যে আমি কেমনে চালাবো? আমার রাষ্ট্রের প্রত্যেকটা দেশের সাথে আমার একটা মিউচুয়াল ইন্টারেস্টেড রিলেশনশিপ আমার ডেভেলপ করবে। চীন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। চীনের সাথে আমাদের একটা চমৎকার সম্পর্ক আজকে ছিল না, সেটা সেই 75 সাল থেকেই চীনের সাথে আমাদের সম্পর্ক। এবং আমরা এই বছর আমরা চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50 বছর আমরা পালন করব। সুতরাং আমাদের হেড অফ দ্য গভর্নমেন্টের এই ভিজিটটাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি। এই 50 বছরের দুই দেশে অনেক আয়োজন হবে। এই 50 বছরের আয়োজনের প্রাক্কালে আমি নিজেও মানে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমি নিজেও আমি ভিজিটে গিয়েছিলাম। তো সুতরাং সেখানে আমি তাদের তরফে বাংলাদেশের প্রতি তাদের অনেক আগ্রহ দেখেছি এবং ভেরি ইন্টারেস্টিং। আমি মানে ওদেরকে মানে আমার নিজের সফরসঙ্গীদেরকে বলতাম, যদি চীনা সাইনবোর্ডগুলো যদি না দেখতাম, যদি সব সাইনবোর্ডগুলো যদি ইংরেজিতে থাকতো এবং হঠাৎ করে আমাদেরকে ওইখানে নামানো হলো, তাহলে আমার পক্ষে খুব ডিফিকাল্ট ছিল বোঝা যে এটা কি চীন না এটা কোনো ইউরোপীয় দেশ অথবা আমেরিকা। এত ডেভেলপ তারা করেছে, আনবিলিভেবল। সুতরাং তাদের প্রযুক্তি, তাদের উন্নয়ন ভাবনার যদি আমরা সহযোগী হতে পারি, তাদের সাথে আমাদের একটা হিস্টোরিক্যাল রিলেশন আছে। ইটস নট বিকজ অফ দ্যাট যে ইন্ডিয়াকে চাপে রাখার জন্য আমার চীনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, ইটস নট দ্যাট। এমনকি খোদ আমি ওদের যে লিটারেচারগুলো আমি দেখলাম মানে চাইনিজ গভর্নমেন্টের, তারাও তা বলেন না। সত্যি কথা, তারা যেটা বলেন যে তারা সবাই মিলেই তারা সমৃদ্ধ হতে চান। সেটা সাউথ এশিয়ার ক্ষেত্রে হোক, সেটা এশিয়ার ক্ষেত্রে এবং বিশ্বে সবাই মিলে যে আপনার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা, সেটা তো একসাথে চলার নীতি। এখন ভূকৌশলগত কারণে মানে কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবতে পারে, বাংলাদেশ তো সেই জায়গাটিতে নেই। সোজা কথা, আমার জন্য এখন রাইট নাও আমার জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইসিস হচ্ছে রোহিঙ্গা ইস্যু। ভেরি ইম্পর্টেন্ট ক্রাইসিস। এত লক্ষ মানুষকে, 10-12 লক্ষ মানুষকে প্রতি বছর মানে আশ্রয় দেওয়া এবং তাদেরকে ফিট করা, এটা বাংলাদেশের জন্য অনেক অনেক কঠিন ব্যাপার। বাট তারপর আমরা মানে করছি, এবং সেই জায়গায় যদি সহযোগিতা যদি কোনো রাষ্ট্র থেকে কমে যায় তাহলে আমাদের খুব ডিফিকাল্ট হবে। এক্ষেত্রে আমাকে রোহিঙ্গা ইস্যু থেকে বের হয়ে আসার জন্য চীনের অনেক সাহায্য লাগবে আমার। চীনের আমার ধারণা
যে আমাদের চিফ অ্যাডভাইজারের এই সফরের মধ্য থেকে আপনার যে রোহিঙ্গা নিয়ে আমরা যে সংকটের মধ্যে আছি সেই সংকটের একটা ইতিবাচক নিষ্পত্তি হবে বা একটা নিষ্পত্তির দিকে আমরা এগোতে পারবো। রেজাল্ট কোম্পানি, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর বাংলাদেশে কি প্রভাব ফেলবে? রনি ভাই, আমার একটা কোশ্চেন ছিল, উনি অ্যান্সারটা দিবেন। সেটা হচ্ছে যে জিয়াউর রহমান ৭৫ পরবর্তীতে যেভাবে রাষ্ট্রর দায়িত্ব পালন করছেন এবং একই প্রসেসে যেভাবে দলকে এস্টাবলিশ করছেন, সেটা তিনি কিভাবে দেখেন? সেটা কিংস পার্টি না কেন, এটা আমাকে জিজ্ঞেস করলে আরো ভালো হতো। না আমি বলি, আপনি দেখেন হাতে বেশি সময় নিয়ে ছোট্ট করে। হ্যাঁ, প্রথম কথা হলো আমি বিতর্কটা শেষ করে যে বিতর্ক মানে যে আলাপটা করতেছিলাম সেটা হলো কয়েকদিন আগে আমি অমর্ত্য সেনের একটা লেখা পড়তেছিলাম, এটা মনে হয় ফ্রন্টলাইনেই। সেখানে বলা হচ্ছিল যে দায়িত্ববোধ বনাম জবাবদিহিতা। আমরা হ্যাঁ ডেফিনেটলি আপনি অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবেন, তো ভোট ছাড়া ফিরবেন? ভোট নিয়ে কথা বলতে হবে কেন? ভোট চাইতে হবে কেন? এটাই তো দুঃখজনক ব্যাপার। ভোট চাইলে শত্রু হয়ে গেল। ভোট নিয়ে কথা বলতে আপনি ডেমোক্রেসিতে ফিরবেন তো, ভোট ছাড়া তো ফেরার প্রাইমারি ব্যাপার এটা তো, এটা নিয়ে তো কোনো বিতর্কের বিষয় নাই। কিন্তু আমি যে জায়গায় গুরুত্বটা দিচ্ছি সেটা হলো জবাবদিহিতার চেয়ে দায়িত্ববোধ তৈরি করা, সেটা আরো বেশি ভালো কাজ করে। কারণ জবাবদিহিতার কারণে আপনি যতক্ষণ আমি বাধ্য থাকবো, সেই ভয়ে আমি ধরেন হয়তো পরিষ্কার থাকলাম বা স্বচ্ছ থাকলাম, কিন্তু দায়িত্ববোধ থেকে আমি যদি কাজটা করবো আমি সুচারুভাবে সুন্দরভাবে করব এবং আমি আরো বেশি করব, তখন সেটা গুরুত্বপূর্ণ হবে। আরেকটা হলো এখানে আওয়ামী বয়ান কেউ খায় নাই, কিন্তু এখনো পর্যন্ত আপনার দেশ আওয়ামী বয়ান দ্বারা পরিচালিত হয়। আপনার কালচারাল ইন্ডাস্ট্রি, এখানকার বুদ্ধিভিত্তিক বয়ান, এটা একটা আওয়ামী অধ্যুষিত বয়ান। এটা এই জন্য আমি এটাকে বলছি লেট ফেসিজমের মধ্যে আমরা আসছি। যাই হোক, সময় সংক্ষিপ্ত। চীন সফর বা এই ধরনের দেখেন আরেকটা যে গাড়ি ভট্ট নিয়ে এটা আলাপ হচ্ছে যে নতুন দলকে নিয়ে যে কথা বলতেছেন, দেখেন আমাদের পুরো রাজনীতির জন্যই একটা স্বচ্ছতা লাগবে। পার্টিগুলোর প্রক্রিয়া দেখা যাক, হাজার হাজার কোটি টাকা ফান্ড হোক, দেখা যাক, জনগণ জানুক, অসুবিধা, কিন্তু স্বচ্ছতা লাগবে। কারণ স্বচ্ছতা না হলে ট্রাস্ট তৈরি হবে না। স্বচ্ছতা লাগবে, সবার জন্যই লাগবে এটা। আর দেখেন আমাদের জিও পলিটিক্সে আমরা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আসছি মুভমেন্টে বাংলাদেশে। সেখানে আমাদের জিও পলিটিক্সটা, ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স, এই জায়গা থেকে যদি আমরা আলোচনা করি, আমাদের জিও পলিটিক্সে আমাদের একটা কমন ন্যাশনাল ইন্টারেস্ট এখনো পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট এক এক দল এক একভাবে ঠিক করছে, এবং এতদিন যাবত আমাদের একটা ভুল পররাষ্ট্রনীতির মধ্যে যে রাখা হয়েছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা রাষ্ট্রবিরোধী একটা কনসেপ্ট। কারণ ন্যাশনাল স্টেট, আপনার জাতীয় রাষ্ট্র তৈরি হয় এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে। তাই বলে আমি যুদ্ধ শুরু করে দেবো ভারতের সাথে, তা না। মানে আমি অন্য রাষ্ট্র থেকে যে আলাদা, বিকজ অফ আমার কিছু সার্বভৌম আলাদা ক্যাপাসিটি আছে, এই কারণে আমি আলাদা স্টেট ডিক্লেয়ার করছি। সেটা আমি কনসেপচুয়ালি ধরে নিব আমি অন্যান্য রাষ্ট্র থেকে আলাদা, বিকজ অফ আমি তাদেরকে শত্রু, সম্ভাব্য শত্রু মনে করে এবার আমি আমার ক্যাপাসিটি বাড়াবো, ব্যবসা বাণিজ্য বার্গেনিং অন্যান্য করব। তো ফলে আমাদের এই পররাষ্ট্রনীতির যে পুরো মটোটা, এটা নতুন করে ন্যাশনালি চিন্তা করার ব্যাপার আছে। আর এই সফরে পার্টিকুলারলি বিজনেসের কিছু সুবিধা তৈরি হতে পারে। বিশেষ করে প্রধান উপদেষ্টার ভাষণে যেটা শুনলাম, সোলার, একটা বড় সোলার ইন্ডাস্ট্রি এখানে আসবে, যারা চায়নার 1 নম্বর গ্লোবাল আপনার সোলার করে। আমাদের সোলার বিদ্যুৎ দরকারও, এটা আমাদের জন্য ভালো হবে। তো এটা কারণ আমাদের আসলে এনার্জি, একটা পরিবেশ বান্ধব এনার্জির একটা ক্রাইসিস আমাদের এখানে আছে, আমাদের পরিবেশের অবস্থা তো ভয়াবহ। তো সেটা একটা আসার জায়গা হইতে পারে। আর একটা হলো, হ্যাঁ, রিপন ভাই যেটা আলোচনা করেন, জিও পলিটিক্সটা এখন গ্লোবালি এরকম না যে একটা আরেকটার বাইনারি। আমাদের এখানে কালচারটাই হলো বাইনারি আকারে দেখা। এতদিন আওয়ামী লীগ বিএনপি দেখছেন, হ্যাঁ, এখন ওই যে এনসিপি বিএনপি আকারে দেখছেন। আমি বলতেছি যে এখন একটা শেয়ার্ড স্বার্থের ভিত্তিতে আমরা একটি স্টেট গঠন করি। আমরা এখন একটা ফাউন্ডেশনাল, এমন একটা জাতি গঠন প্রক্রিয়ার মধ্যে আছি আমরা। এখানে আমরা জাতি পলিটিক্যাল কমিউনিটি আকারে পরিপূর্ণভাবে বিকশিত হইতে পারি নাই, যে কারণে জায়েদের সাথে আমার আলোচনাটা হচ্ছে। রনি, আপনার সাথে 15 সেকেন্ড যদি যুক্ত করে তুলুন, আপনি আলোচনাটা করবেন। আপনি দেখবেন ভেরি রিসেন্ট আমাদের চিফ অ্যাডভাইজার ইন্ডিয়ার সহযোগে, মানে ভারত, বাংলাদেশ, আরো 4টা এই দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে একটা যে ইকোনমির কথা উনি ভাবছেন, সেই ভাবনার মধ্যেও কি ভারতকে একটা শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করা? নিশ্চয়ই না, একসাথে হাঁটার কথাই তো বলা। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা আদিব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। দেখেন, জিয়া রহমানের কথাটা যেটা বললাম, সেটা হলো উনি সেনাবাহিনী ব্যাকগ্রাউন্ড থেকে পলিটিক্সে আসছে অ্যাক্সিডেন্টালি, এটা প্রি প্ল্যান না। অ্যাক্সিডেন্টালি এসে উনি তো এসে গেছে, তখন রাজনৈতিক দল ছিল না, একটা বাকশালী অবস্থার মধ্যে আসছে। এসে উনি কি করছে, এসে, এবং জিয়া রহমানের সময় এটা বিপ্লব ছিল, আর আমরা করছি এটা অভ্যুত্থান। কেন বিপ্লব ছিল? ক্যাটাগরিক্যালি বলি, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি, এগুলোর উপর ওনার কন্ট্রোল ছিল। হ্যাঁ, থিওরিটিক্যালি বিপ্লব যারা করে, বিপ্লবী শক্তির
মিলিটারি, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি এগুলোর উপর কন্ট্রোল থাকে। এটা অভ্যুত্থান কেন বলতেছি আমরা? অভ্যুত্থান বিকজ অফ এটা একটা পপুলার আপরাইজিং হয়েছে, সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষ সংযুক্ত হয়েছে। কিন্তু অভ্যুত্থানের শক্তির হাতে কি মিলিটারি ছিল, ব্যুরোক্রেসি ছিল, জুডিশিয়ারি ছিল? থাকলে আজকে অস্থিরতা থাকতো। ফলে বিপ্লবের সুযোগ আছে, বিপ্লব যে করা যাবে না তা না, কিন্তু স্টিল যেটা হয়েছে এটা একটা আপরাইজিং, এই অভ্যুত্থান। সেই কারণে জিয়া রহমানের সাথে এটা তফাৎ, কিন্তু প্রক্রিয়াটা আমাদের একই রয়ে গেছে। জিয়া রহমান যে পথে একটা জাতি রাষ্ট্র গঠনের জন্য রাজনীতিটা, এই যে মাঠে ঘাটে খাল কাটা নিয়ে টিটকারি করে না, এটার গুরুত্বটা কি? তোমার মিঠা পানি ধরে রাখতে হবে। ভারত পানি দিতেছে না, হাজবেন্ড কান্নাকাটি করবা, তুমি তোমার কৃষি ভিত্তিক ভাবে আগাও। যা ছিল চেষ্টা করছে, যুদ্ধ থামাই দিয়ে চলে গেছে। মানে আমি বলতেছি যতটুকু স্কোপ ছিল সেটাকে ব্যবহার করার এই যে, এবং নিজেকে সে পণ্ডিত মনে করে নাই, যোগ্য লোকটাকে হাতে পায়ে দৈরাই না দায়িত্ব দেওয়ার চেষ্টা করছে। এই যে একটা প্রক্রিয়া, এই যে সমন্বিত ভাবে দেশ গইরা তোলার মানে ন্যাশনাল বিল্ডিং প্রসেস। ডাক্তার জাহিদুর রহমান হাতে একেবারে সময় নেই। জি ডাক্তার জাহিদুর রহমান, যে চীন সফর এবং যেই সমঝোতা স্মারকগুলো সইয়ার কথা হচ্ছে এবং জিও পলিটিক্সের কথা তো বারবার বলাই হচ্ছে। মানে আমরা যতই চাই না কেন, বাইনারি এখানে আছে, এটা মানতে হবে। আমি ভারতের সাথে সহযোগিতা চাই, ভারত তো চায় না, ভারত একটা বাইনারি করছে। সো ওইটার আলোকেই আমরা আমাদের এখানকার পলিটিক্সটা, জিও পলিটিক্সটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে কোনো কিছু নাই। পৃথিবীতে মিউচুয়াল রিলেশন তখন তৈরি হয় যখন আপনার সবাই মিলে হবে। এই ভারত সার্ককে বসিয়ে রেখেছে কেন? কারণ সে মাল্টিল্যাটারালিজম চায় না। ভারত চিরকাল বসে যাবতীয় সবকিছু বাইল্যাটারাল হতে হবে। সো এটা তার চরিত্র, এটা তার চরিত্র। বিবিআইএন নিয়ে বহুদিন চললো, শেষ পর্যন্ত এই গড়িমসি চলছে না, শেষে ভুটান হয়তো তার একটা পরিবেশগত কারণ, কিন্তু এটা দীর্ঘদিন ভারতের কারণে ঠিকমতো ওয়ার্ক করে নাই। সো ভারত এগুলো করবে না। এটা ভারতের স্টুপিডিটি না ভালো সেটা অন্য আলোচনা, আমি স্টুপিডিটি মনে করি, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। এখন এই কারণেই ডক্টর ইউনূস চায়নাতে গেছেন। ভারত কি চেয়েছিল? ভারত অন্তত 3 বার আমি বলতে পারি আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ক্যান্সেল করেছেন। একটা হলো ইউএনজিএতে যখন গেলেন একটা সাইডলাইন মিটিং চেয়েছিলেন। এবার তো আমাদের প্রেস সচিব যেটা বলছেন যে ডিসেম্বরে উনি ভারত সফরেই যেতে চেয়েছেন। আর এই যে বিমস্টেক হবে থাইল্যান্ডে, এটাতেও চাওয়া হয়েছে এবং অলরেডি এখন পর্যন্ত এখন হিন্দুস্তান টাইমস একটা নিউজ করে দিয়েছে যে এটা হচ্ছে না। তো ভারত চায় আমি এটা করব না, তুমি চাপে পড়ে আমার কাছে নতজানু হও এবং অবশ্যই তুমি চায়নার সাথে খাতির করবা না, পাকিস্তান তো দূরেই থাকো। এই হচ্ছে ভারতের অবস্থান। আমাদের জায়গা থেকে খুবই সঠিক সিদ্ধান্ত। আচ্ছা, আমরা এখন সব এবং আমাদের জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত হচ্ছে আমরা নানান কারণে এই কাজগুলো করবো। এখন আমার প্রয়োজন মেটায়। পাকিস্তানের কাছ থেকে আমাদের ডিরেক্ট যে শিপিং শুরু হয়েছে, আমাদের অনেক বেনিফিট আছে, উইল ডু দ্যাট। চায়নার সাথেও করব। একই সাথে আমি মনে করি এটা ভারত যে আমাদের প্রতি কোয়ার্সিভ হচ্ছে তার একটা ডেটারেন্ট হিসাবে কাজ করবে। এভাবেই কাজ করে আসলে। তুমি আমাকে চাপ দিতেছো, আমি কিন্তু ওদিকে খাতির বেশি। তো তুমি যদি চাও ওর সাথে খাতির একটু কম থাকবে, তুমি আমার সাথে আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। এভাবেই কাজ করে আসলে প্রত্যেকটা দেশ। আসলে এই ধরনের, বিশেষ করে ভারতের মতো দেশের সাথে এভাবেই ডিল করতে হবে। যখন নেপালে প্রচুর চাপ তৈরি করছে, হঠাৎ করে নেপাল তাদের কবজার বাইরে চলে গেল, রাজতন্ত্র শেষ হয়ে গেল, মাওয়িস্টরা ক্ষমতায় আসলেন, সে রীতিমতো অবরোধ দিয়ে যখন ঝামেলায় করলো, নেপাল কিন্তু চায়নার দিকে যাওয়া শুরু। ও ল্যান্ডলকড কান্ট্রি, যেহেতু এদিক থেকে যেতেই হবে, নেপাল হিমালয়ের ভেতর দিয়ে চায়নার সাথে তার সাপ্লাই লাইন এবং রোড শুরু করলো। ভারত কিন্তু এরপর তার সাথে সেই প্রচণ্ড, মানে যে প্রচণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ মাওয়িস্টদের একজন তীব্র ভারত বিরোধী, সে প্রচণ্ডর সাথে সে এবার খাতির করে তাকে হাত করার চেষ্টা করেছে। এভাবেই এগুলো কাজ করে আসলে। সো আমি মনে করি এটা খুবই চমৎকার একটা ব্যাপার। তবে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, এখানে আরেকটা ফ্যাক্টর আছে। আমেরিকা ঠিক চায়নার প্রতি কতটুকু কোয়ার্সিভ হবে বা অন্তত রেটরিকলি সে কতটুকু করবে সেটা এখনো খুব স্পষ্ট না। সো চায়নার সাথে আমাদের সম্পর্ককে আমেরিকার পয়েন্ট অফ ভিউতেও দেখার সুযোগ আছে। আমি একটা তথ্য দিয়ে শেষ করি। ট্রাম্প যে পানামা ক্যানাল দখল করবে তার 2টা অভিযোগ। একটা হচ্ছে পানামা ক্যানালে আমেরিকান জাহাজের কাছ থেকে অনেক বেশি ট্যারিফ নেয়। 2 হচ্ছে ওখানে চাইনিজরা এটা অপারেট করে বা অপারেশনে অনেক বেশি ইনভলভড হয়েছে। খুব বেশি হয়েছে তা না, আছে, কিন্তু সেটাকে এক্সিজারেট করছে। সো চায়নার সাথে সম্পর্ক আবার ট্রাম্প প্রশাসনের জন্য একটা রেড লাইন বা তারা অন্তত অ্যালার্মিং হিসাবে দেখবে। সাথে যোগ করে শেষ করি, এই প্রশাসনে বেশ কিছু ভারতীয় বংশোদ্ভূত লোকজন আছে যারা প্রভাবশালী, সেসব বিবেচনায় রেখে কাজটা করতে হবে। বাট জিওপলিটিক্যালি এটা খুবই সঠিক সিদ্ধান্ত। এভাবেই ভারতকে চাপে ফেলে আসলে ভারতকে আমাদের সাথে স্বাভাবিক একটা সম্পর্কে আসতে বাধ্য করতে হবে। জি, আরিফুল ইসলাম আদিব, যে বাংলাদেশ ভারত চায়না সম্পর্ক সফর, আমরা এটা মনে করি যে চায়না সফরটা অবশ্যই ঠিক আছে। এবং একই সাথে হচ্ছে জায়েদ ভাই একটা কথা বলছেন যে আমাদের ডক্টর ইউনূসের পক্ষ থেকে বসার কথা হচ্ছে, সে বসে না, সে তো
যাকে প্রধানমন্ত্রী এখনো মনে করে তাকে নিয়ে তো সে বসেই আছে দিল্লিতে। কারণ তারা স্টিল নাও ভারতের সেনাপ্রধান কি বলছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার হইলে ভারত বাংলাদেশের যে উত্তেজনাকর পরিস্থিতি সেটা কমবে। ফলে ভারতের এখানে দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে তার নির্বাচিত সরকারের যে প্রতিনিধি তার মাধ্যমে সে রিলেশন করবে। এখন নির্বাচনের সরকারে কারা গঠন করবে সেটারও তার একটা টেনশন আছে, তার সাথে তার রিলেশনটা সে কীভাবে ডেভেলপ করবে। আর ডক্টর ইউনূসের সাথে তারা সম্পর্কটা এখনো চাচ্ছে না মিউচুয়াল সম্পর্ক। আমার কাছে যেটা মনে হয় যে এখানে শুধু ভারত না, বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল সিদ্ধান্তগুলো বাংলাদেশি ইটসেলফ নিতে পারে। সেটার জন্য বেইজিং, দিল্লি, ওয়াশিংটন কিংবা আন্তর্জাতিক কোনো সম্প্রদায়ের দরকার নাই। বিষয়টা হচ্ছে যে যদি এখানকার জনগণের যে শক্তিটা আছে এবং রাজনৈতিক দলগুলো এগুলো যদি সমানভাবে একটা সহাবস্থান থাকে, ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, সে বাকি দলগুলোকে হচ্ছে সাপ্রেস করলো, তখন সে জনবিচ্ছিন্ন হবে বাকি দলগুলো থেকে। ফলে বিএনপি যখনই ভালো স্টেপ নেবে বাকি দলগুলো অটো বিরোধিতা করবে, যেটা আমরা বিগত সময় দেখছি। ফলে জাতীয় স্বার্থটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, যে আমার কমন কিছু জায়গা তৈরি করতে হবে, যে আমি ক্ষমতায় যেখানেই যাই আমার জাতীয় স্বার্থের ইস্যুতে আমরা হচ্ছে কমনভাবে দেখব। তাহলে যেটা হবে যে এখানকার জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যেটার উপর ভিত্তি করে তারা বাহিরের পরাশক্তিগুলোর চাহিদার বাহিরে গিয়ে হচ্ছে তার দেশের স্বার্থটাকে সে হচ্ছে দেখতে পারবে, একটা আত্মমর্যাদা সম্পূর্ণ একটা জাতি হিসাবে প্রতিষ্ঠিত। অনুষ্ঠান একেবারে শেষে চারজনের কাছ থেকে একটি বিষয়ে মন্তব্য। আচ্ছা দুঃখিত, অনুষ্ঠান একেবারে সময় অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।